প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে। আর প্রিয় শ্রোতা, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার এবং এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাদের জন্য, কারণ প্রচুর 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 ভালোবাসা আপনাদের রয়েছে আমার জন্য, আমাদের জন্য, এই হ্যালো 8920 অনুষ্ঠানটার জন্য। সেটা আমি দেখতে পেয়েছি এবং আমি বিশ্বাস করি যে এই ভালোবাসা আমাদের সাথে থাকবে এবং আমরা আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে এগিয়ে যাব বহুদূর। আর প্রিয় শ্রোতা, একটা কথা আমরা সবসময় বলি যে প্রত্যেকটা জীবন এক একটা গল্প, এবং আমরা চাই এই গল্পগুলো উঠে আসুক আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে। আজকে এই অনুষ্ঠানে কাদের জীবনের গল্প আমরা পাবো, কাদের বলছি এই অর্থে, এখানে একটা ফ্যামিলির গল্প আমরা শুনবো। দুটো মানুষ এখানে উপস্থিত রয়েছে যারা তাদের জীবনের গল্পটা লাখো লাখো শ্রোতাদের সামনে তুলে ধরতে চান। আমি তাদের কাছ থেকেই তাদের পরিচয়টা নিয়ে নেব, কিন্তু একটা কথাই আমি শুধু আপনাকে বলতে পারি, একটা অন্যরকম জীবনের গল্প আপনি আজ শুনতে যাচ্ছেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920-তে। চলে যাচ্ছে অতিথির কাছে। জি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম। আচ্ছা, আপনার জন্ম জেলা? আমার জন্ম হচ্ছে ফরিদপুরে। আচ্ছা, এখন কি ফরিদপুরে থাকছেন? না, এখন বর্তমানে আমি চট্টগ্রামে আছি। ওকে, একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই আপনার, যেখান থেকে মনে পড়ে। জি, ছোটবেলা আমি আমার বাবা মায়ের আদরের সন্তান। আমরা দুই বোন এক ভাই। তো ছোটবেলা অনেকের আদর ভালোবাসা পেয়েছি আমি। স্কুল লাইফে আমি সবাই আমাকে খুব আদর করতো, টিচাররা। ভালো স্টুডেন্ট ছিলেন কি আপনি? যে আমি আমার আমার যতটুকু মনে আছে, আমার ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, 8 মানে কখনো আমার 10-এর উপরে রোল যায়। এই তো, যে কারণে আপনাকে সবাই খুবই আদর করতো। জি, তো তারপর আমি এভাবে পড়াশোনা চলতে থাকে, পড়তে থাকি আমি। আচ্ছা, ওই সময় আপনার বাবা কি করতেন? ওই সময় আমার বাবা একটা চাকরি করতেন। আচ্ছা মানে তখন ওনাদের মনে একটা স্বপ্ন হয় যে আমাকে, তখন আমি ক্লাস 5-এ। আচ্ছা, তো তখন আমাকে ওনারা বলে যে তোমাকে আর স্কুলে পড়াবো না, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। ওকে। তো আমি ওনাদের কথা গ্রহণ করি না, অবাধ্য যাকে বলে। তো আমি বলি যে না, স্কুলের দরকার আছে, আমাকে স্কুলে পড়তে দাও, স্কুলে পড়তে হবে আমার। তো অনেক জোর করে, কিন্তু আমি কিছুতেই শুনি না। তারপর এভাবে স্কুলে পড়ি আমি 8 পর্যন্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে পারছিলেন? খরচ জোগাচ্ছিলেন ওনারা? খরচ বলতে আব্বু খরচ দিত না আমাকে। আচ্ছা। আব্বু মানে অনেকভাবে, আমার মা আমাকে, মানে মা তো মাই, মা সর্বদিক থেকে আমাকে মানে হেল্প করছে, টাকা দিয়ে সাপোর্ট দিতেন উনি, যে আপনি স্কুলে পড়তে চাচ্ছেন, উনি এটাই চাচ্ছিল যে ছেলে যেটা চাই সেটাই হোক। জি। ওকে। তারপর আমি পড়তে থাকি স্কুলে। তো স্কুলে পড়াকালীন সময় আপনার হঠাৎ করে 8 থেকে আবার একটা ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তখন আমার মারও হয় চেঞ্জিংটা, ডিসিশন হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে। আচ্ছা, এবার ফাইনালি আপনাকে ডিসিশনটা মেনে নিতে হলো কিনা? আচ্ছা, দেখি। হ্যাঁ। তো আমার মা আমাকে একদিন খাবার টেবিলে ডেকে বলে, বাবা শোনো, আমি তো একবার তোমার পাশে ছিলাম তোমার বাবার অবাধ্য হয়ে, কিন্তু এখন আমিও চাই যে তুমি মাদ্রাসায় পড়ো। আর জেনারেল লাইনে যতটুকু পড়াশোনা করছো এতটুকুই মানে একজন মানুষের জন্য প্রযোজ্য, তো তুমি এখন আরবি পড়ো। ওকে। তখন আমি ডিসিশন থেকে আর সরে যাইনি। তখন আমি মাদ্রাসায় ভর্তি হই, একটা হেফজোখানায়, মানে হাফেজি মাদ্রাসা বলে, ওইখানে আমি ভর্তি হই। 1 বছর 4-5 মাস মতো আমি ওইখানে পড়ি। তো পড়লে গ্রীষ্মকালীন ছুটি হয় আমার। ওকে। তো গ্রীষ্মকালীন ছুটিতে বাসায় খুব মানে ফ্রি আসি, বাসায় ঘুরি ফিরি। আমাদের আবার পাটের চাষ হয় ফরিদপুরে। তো আমার বাবা একদিন বলে শুক্রবার, তো আমাকে বলছে চলো আমরা হাটে যাব, হাটে যেয়ে পাট বিক্রি করব। তো আমি আমার বাবার সাথে গেলাম, যে পাট বিক্রি করে আমার বাবা আমাকে বাজার করে দিল, মাছ তরকারি অনেক কিছু কিনে দিয়ে আমাকে বলল যে তুমি বাসায় চলে যাও, আমি একটু পরে আসছি। গ্রামে যে ভ্যানগুলা পাওয়া যায়, আমি ওই ভ্যানে করে বাসায় চলে আসতেছি। আমাদের বাসায় আসতে আবার অনেক দূরত্ব, একটা ফাঁকা জায়গা পড়ে যেখানে কোনো ঘর বাড়ি নাই। আচ্ছা। মানে কিছু গাছ আছে আর কি। তো আমি ওইখান থেকে আসতেই মানে একটা অস্বস্তি, কেমন একটা অস্বস্তি আমার কাছে, খুব একটা বিরক্ত বোধ লাগে। আমি ভ্যান থেকে নেমে যাব। বিরক্ত বলতে কি শরীর খারাপ লাগছিল নাকি আপনার মনে হচ্ছিল কিছু একটা? না, আমার মানে হঠাৎ করেই শরীরটা কেমন খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমি ড্রাইভারকে বলি, উনি এটা আমলে নেয়নি, তো চলে আসছে। আসার পরে, ওইখান থেকে চলে আসার পরে আর আমার অস্বস্তি বোধ মনে হয়নি। আচ্ছা। তো বাসায় চলে আসি আমি। বাসায় এসে ঘুরি ফিরি, আম্মা রান্না করে, মানে বাবা বাজার থেকে কিনে দিয়েছিল, ওইগুলা রান্না করে। ওকে। খেয়ে দিয়ে মানে রাত্রেবেলায় ঘুমোই।
তো যখন আমি মানে উঠি ঘুম থেকে, আমি মানে ঘুম থেকে ওঠার পরে আমি সবকিছু দেখার চেষ্টা করি, কিন্তু তখন আমি আর কিছুই দেখতে পাই না। মানে আমার চোখটা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, আমি আর কিচ্ছু দেখি না, মানে ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে উঠে আপনি কিছু দেখতে পাচ্ছেন না চোখে? কিছুই দেখতে পাচ্ছি না, মানে শুধু অন্ধকার। আমি মানে আমার রুম থেকে যে বেরোবো মানে সে শক্তিটা আমার নাই, আমি দরজা My God, খুঁজে পাচ্ছি না। এটা এটা কিভাবে আমি জানি না। মানে আপনি বাজার থেকে আসলেন, বাজার থেকে এসে আপনি খাওয়া দাওয়া করে ঘুমালেন, ঘুম থেকে উঠে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি না। প্রিয় শ্রোতা, জানি না ব্যাপারটা কেমন, কোন দিকে যাচ্ছে। আচ্ছা, তারপর আমি যে রুম থেকে বেরোবো, বেরোনোর ক্ষমতাটা আমার নেই। তখন কি আপনার মনে হচ্ছিল যে এটা হয়তো সাময়িক কিছু একটা, হয়তো ঠিক হয়ে যাবে? মানে কি মনে হচ্ছিল ওই সময়, মনের মধ্যে কি চলছিল? মানে আমার তখন মনে হচ্ছিল যে হয়তোবা চোখের ভিতরে কিছু একটা গেছে ঘুমের ভিতরে। আচ্ছা, যেহেতু উপরে ছাদ পাটকাঠি দিয়ে যে মানে ছাদের রোদটা যাতে শরীরে না লাগে এই জন্য একটা ব্যবস্থা করা হয়। আচ্ছা, তো আমি ভাবছি যে ইঁদুরে হয়তো এটা কাটছে, ওইটা হয়তো আমার চোখের ভেতরে এটা পড়ছে কোনোভাবে, এই জন্য আমি হয়তো চোখে দেখতে পাচ্ছি না। তো আবার মনে হচ্ছে যে আমি যদি হবে তাহলে তো আমার চোখ চুলকাবে বা কোনো ডিস্টার্ব ফিল হবে, কিন্তু আমার ডিস্টার্ব ফিল হচ্ছে না, আমি কেন দেখছি না? মানে আপনার চোখে কোনো ব্যথা কিছু অনুভব করছেন কিছুই না? নেই, ব্যথা ট্যাথা কিচ্ছু নেই আমার চোখে। জাস্ট আপনি চোখে দেখছেন না? জি। তারপর Strange. এক পর্যায়ে মানে হাত দিয়ে দিয়ে ধরে ধরে রুমের বাইরে চলে আসলাম, এসে মাকে ডাকলাম। মা বলতেছে চোখ তো সব ভালো আছে, কেন চোখে দেখছো না কেন? ওরা আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে আপনার এই ঢাকাতেই। ওরা মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে দেখেন আপনার ছেলের চোখে কোনো প্রবলেম নেই, ও কেন এরকম হলো আমরা জানি না, কোনো প্রবলেম নেই, আপনি বাইরে যোগাযোগ করেন। তো তার কিছুদিন পর যেটা মনে হলো যে মানে আমি তো দেখি না, মানে মুরব্বীরা দেখতে পেতো যে আমার চোখের উপরে সাদা একটা কি জানি, এটা সকালবেলা খুব ছোট্ট থাকে, আচ্ছা, কিন্তু রাতের বেলা অনেক বড় হয়ে যায়। মানে চোখের ভিতরে মনির উপরটায়? জি, মনির উপরটা। আচ্ছা আচ্ছা। তো এই অবস্থায় আমি রাস্তায় বেরোতে পারি না, যে আমি যে ফ্রেন্ডদের সাথে খেলতাম ওরা আসে, আমি ওদের সাথে আর যেতে পারি না। মানে বড় একটা কষ্ট আমার কাছে। আমার বাবা মা কান্নাকাটি করে, আমি কেন দেখতে পাচ্ছি না। তখন বয়স কত আপনার? তখন 14 হবে। 14 হবে। পড়াশোনা করছিলেন তখন? জি, তখন আমি মাদ্রাসায় পড়ি। ওকে, হ্যাঁ, তারপরে বাসা থেকে বলে যে যেহেতু কিছুতেই কিছু হচ্ছে না, পড়ালেখাটা তো বন্ধ রাখা যাবে না, তো যেহেতু হোস্টেল মাদ্রাসা আমরা ওইখানে দিয়ে আসবো, যদি হুজুর সহ স্টুডেন্টরা যদি একটু কেয়ার করে তাহলে হয়তো পড়তে পারবে। ওকে। মাদ্রাসায় নিয়ে গেলে মানে টিচার দেখে অনেক কথা বলে যে ও চোখে দেখতে পায় না, একটা অন্ধকে আমি কিভাবে পড়াবো, মানে অনেক কথা বলে এক পর্যায়ে আমার নাম কেটে দেয় আচ্ছা। মাদ্রাসা থেকে। আমি চলে আসি বাসায়, সে অনেক কান্না করি। তো আমার মাও অনেক কান্না করে যে ছেলেটাকে দিলাম কোরআন শরীফ পড়তে, কি হলো। তো তারপর মানে অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে একটা মাদ্রাসার খোঁজ পায়। তো এরা বলে যে হ্যাঁ আমরা পড়াইতে পারবো, আমরা রেকর্ড করে দেব, ও ওইগুলা শুনে শুনে পড়বে। ওকে। তো আমি ওইখানে চলে যাই, মানে চিন্তা করে কিভাবে পড়বো আমি। সে কিভাবে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জন্মান্ধ বলে একটা ব্যাপার আছে, তারা কিন্তু সেভাবেই বেড়ে ওঠে, কিন্তু আপনি কিন্তু সেরকম নয়। জি। আপনি হঠাৎ করে অন্ধ হয়ে গেলেন, তারপরে? তো ভর্তি করার সময় মানে আমার আম্মু অনেক কান্না করে যে ও কিভাবে দেখবে, কি করবে, মানুষ মারবে। মানে আমি তো এমনি ছোটবেলা থেকে অনেক আদরের ছিলাম। মা বাবা দুজনেই চাচ্ছিল যে ভর্তি হন, নাকি মা চাচ্ছিল বাবা চাচ্ছিল না এরকম? মানে এক চাচ্ছিল আবার চাচ্ছিল না, আবার মা বলছে যে বাসায় বসায় রেখে কি করব, আর ও যদি চোখে নাও দেখতে পায় আর কোনোদিন, তাইলে ও মানে কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা ইয়েতে চাকরি করে খাইতে পারবে। আচ্ছা, আপনার কিছু চিকিৎসা করা হলো, সেখান থেকে কি বলেছিল তারা? যে আমার চিকিৎসা করা হলো, ওরা বলল যে আমরা এখানে পারবো না, আপনার দেশের বাইরে চেষ্টা করেন, কেননা আপনার ছেলের চোখে কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় আর কি আমি পড়তেও থাকি। তো এর মধ্যে আবার একটা মেডিকেলের খোঁজ পায় মধুখালীতে, নতুন হয়, তো ওটা হচ্ছে মালেকা চক্ষু হাসপাতাল। আচ্ছা। তো ওইখানে নিয়ে যায় আমাকে, ভালো করে জাস্টিফাই করে এরা বলে যে দেখেন কিভাবে হয়েছে আমরা সঠিক বলতে পারলাম না, তবে আমরা যেটা বলতে পারি এর চোখের উপর একটা ছানি আছে, এই ছানিটা জীবিত। ছানিটা জীবিত বলতে কি বোঝাচ্ছিল ওনারা? ওনারা বোঝাচ্ছিল যে আমাকে 2 সময় চেক আপ করতো চোখ, ওকে। সকালে একবার, বিকালে একবার। আমি মানে ওইখানে ভর্তি হয়ে যাই অলরেডি। আচ্ছা। তো তারা এক সময় বললো যে এটা হচ্ছে ছানি, আর এটা সব লোকের পরে না, এটা কিছু কিছু লোকের পরে। তো এটা পড়লে ও চোখের রক্ত খেয়ে ফেলে, তখন চোখের রক্তগুলো মরে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে এরকম ডিসিশন দেওয়া হলো, তো ওইখান থেকে আমাকে নিয়ে যায়। এটা আবার মুম্বাইতে আপনার একটা মেডিকেলের নাম ঠিকানা লিখে আমার বাবাকে দেয় যে আপনি এইখানে নিয়ে গেলে হয়তো আপনার ছেলের চোখটা
একটু হইলেও ওর দৃষ্টিশক্তি ফিরে পাইতে পারে। ওকে। তো ওইখান থেকে আমাকে নিয়ে আসে, আনার পরে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তো ওই কবিরাজ আমাকে দেখে বলে যে তুমি সন্ধ্যাবেলা ভূত না কি বলছে এটার আস্তানার সামনে দিয়ে মাছ নিয়ে আসতেছিলা, তুমি মাছ দেও নাই, যে কারণে তোমার চোখে একটা থাবা দিছে ওরা হাত দিয়ে। ওকে, মানে এই সমস্ত কুসংস্কার কিন্তু প্রচলিত আছে গ্রামগঞ্জে এখনো। তবে বের হয়ে আসছে মানুষ। হ্যাঁ, তারপর আমার বাবা মানে এটা বিশ্বাস করে না, যেহেতু উনি মোটামুটি একটু শিক্ষিত ছিল, তো বাসায় চলে আসেন আবার ওইখান থেকেও আমাকে আবার মাদ্রাসায় দিয়ে আসে যে আমরা এদিক থেকে টাকাটুকু ম্যানেজ করে তারপরে একবারে দেশের বাইরে নিয়ে যাব। তারপরে এর মাঝেও আরেকবার মানে কবিরাজকে দেখানোর পর আরো একবার মালিকাতে নিয়ে গেছে। তো এরা বলছে দেখেন আমরা অপারেশন করতে পারবো, সানিটা আমরা কেটে দিতে পারবো, কিন্তু আমরা কোনো সিওরিটি দিতে পারবো না যে আপনার ছেলের চোখটা ভালো হবে নাকি হবে না। তো আমার আব্বু এখানে একটা কথা বলে যে আমার যাবতীয় সম্পত্তি যে ডাক্তার আমাকে গ্যারান্টি দেবে যে আমার বাচ্চার চোখ ভালো হবে আমি তার নামে লিখে দেবো। আচ্ছা। তারপর মানে ওইখানে কেউ গ্যারান্টি দেয় না। তো তারপরে সিদ্ধান্ত নেয় যে মানে দেশের বাইরে নিয়ে যাবে। তো তারপর আমাকে আবার মাদ্রাসায় দিয়ে আসে। যে আমি যখন মাদ্রাসায় পড়ি, মনে করেন আমি একটা পৃষ্ঠা পড়তেছি, আপনি একজন ভালো মানুষ, আপনি আমার পাশে পড়তেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই লাইনটা আমাকে একটু বলে দেন না, তখন আমাকে অনেক কথা বলতো, হই কানা আমি তোকে এটা কেমনে বলে দেবো, আমি দেখতেছিস না আমি পড়া মুখস্থ করি। মানে সহযোগিতা করতে চাইতো না কেউ। মানে আমাকে যার কাছে যেতাম সে এরকম বলতো যে অনেক প্রবলেম, এরকম অনেক প্রবলেম হতো। যেমন আমি পড়া দিতে গেছি, একটা জায়গায় ভুল হয় নাই, কিন্তু মানে আমাদের যে হুজুরটা পড়া শুনতো উনি মুখস্থ শুনতো, দেখে দেখে শুনতো না। তো মনে করেন ভুল হয় নাই, তো তারপরেও মানে উনি কি করতো, মনে করতো এটা ভুল, মনে করে আমাকে মারতো, প্লাস দাঁড়া করে রাখতো। ওকে। দাঁড়া করে রেখে যখন সব স্টুডেন্টের পড়া নেওয়া শেষ হয়ে যেত, তখন উনি দেখতো যে না আসলে আমি এটা ভুল বলি নাই, সঠিক বলছি, তখন আবার আমাকে বসতে বলতো। তারপরে মনে করেন আমি এই গোসল করতে যাব, মানে কাপড় চোপড় রাখতাম একখানে, কিন্তু এটা চলে যেত আর একখানে। মানে কেউ কি সরিয়ে রাখতো আপনার সাথে, দুষ্টামি করতো? জি। চোখে দেখতে পান না বলে এরকম কিছু? জি জি। ওকে। তো আমি মনে করেন আমার একটা লুঙ্গি রাখছি এখানে, আমার লুঙ্গিটা সরাই আর একটা লুঙ্গি রাখছে, ওইটা নিয়ে আমি গোসল করতে চলে যেতাম। তখন আমাকে মানে ওইখানে ওরা মারতো, কিন্তু আমার লুঙ্গিটা কেন আনছিস। আচ্ছা আচ্ছা। তারপর আমি অজু করতে যে দাঁড়ায় রয়েছি, পিছন থেকে কে একজন যায় ধাক্কা দিয়ে মানে আমাকে পুকুরের ভিতরে ফালা দিত। আমি কার নামে বিচার দেবো, আমি তো দেখি নাই কে আমাকে ধাক্কা দিয়ে ফালা দিছে। এমনও হয়েছে আমার সাথে যে আমি খাইতে গেছি খাবার টেবিলে, ওই দিন মাছ দিছে খাবার টেবিলে, দিয়ে বলে গেছে যে এই যে তোমার খাবার বাটি, এখানে মাছ আছে। তো সাথে সাথে আমি আবার হাত দিয়ে দেখছি আচ্ছা আচ্ছা, যে আসলে মাছ আছে কিনা। হাত দিয়ে ধরে দেখেছেন আপনি? জি। আমি তো দেখি না, আমার যা করতে হবে আমার হাত দিয়ে। আবার ওই হাতটাই আবার ভাতে দিছি, পরে আবার তরকারি নিতে যেয়ে দেখি যে আমার বাটি ঠিকই আছে, তরকারিও আছে, মাছ নেই, এরকম হতো। আসলে এই দুষ্টমিগুলো আসলে বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে। আর এক্ষেত্রে আমি একটু তুমি করেই বলতে চাই, যারা শুনছো এখন স্কুল কলেজ অথবা মাদ্রাসায় পড়ছো, যে আমরা হয়তো আমাদের মধ্যে থাকা সেই ফ্রেন্ডটা যার হয়তো কিছু প্রতিবন্ধকতা বা দুর্বলতা রয়েছে, না বুঝেই হয়তো এই দুষ্টমিগুলো আমরা করে ফেলি। বাট আমার মনে হয় যে দুষ্টমিটা এগুলো না করে তাকে সহযোগিতা করাটা এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে। তারপর আমি এক সময় ছুটিতে বাসায় আসি, বৃহস্পতিবারে চলে আসি, আবার শনিবারে যাই। তো শনিবারে যেয়ে আমি দেখি আমার ব্যাডিং পত্র কিচ্ছু নাই। তো আমি আমার যে শিক্ষক ছিল ওনাকে বলি, তো আমার ব্যাডিং আর পাইতেছি না। এক পর্যায়ে মানে সবাই আমাকে বলে যে কই না রেখে গেছো আমরা জানি না। মানে আমার সাথে একজন বেশি দুষ্টামি করতো, তো আমি তার নামটা বলি টিচারের কাছে। ওকে। সে আবার স্টুডেন্টের ভিতরেও ভালো ছিল। আচ্ছা, মানে যেহেতু আপনার সাথে বেশি দুষ্টামি করে ধারণা করলেন ও হয়তো সরাইছে। জি, মানে হুজুরকে বললাম যে হুজুর ও আমার সাথে এরকম এরকম করে, ওই মনে হয় এই কাজটা করছে। তো আমি এই কথাটা বললে বিশ্বাস না করে ওই হুজুরটা আমাকে মারে, আরো বিশ্রী বিশ্রী কথা বলে যে চোখের সাথে কি আক্কল জ্ঞান সব গেছে কিনা, যে শুধু শুধু মানুষের দোষ দিচ্ছ। জি। কিন্তু অনেক দিন পর আবার ওই পাশে একটা কবরস্থান ছিল, ওইটা পরিষ্কার করতে যায়। আচ্ছা। আমাদের স্টুডেন্টরাই পরিষ্কার করে, পরিষ্কার করতে যে দেখে যে আমার ওই ব্যাডিং পত্রগুলো একটা ভাঙা কবরের ভিতরে ফেলে রাখছে। আচ্ছা আচ্ছা। কিন্তু সে যখন মানে আবার যখন মাদ্রাসা ছুটি হওয়ার সময় হয়, ওই ছাত্রটাই স্বীকার করে, কয় কানাটারে মাদ্রাসার থেকে তাড়াইতে পারি না, ভাত খাইতে যায়, ভাত পড়ে যায়, হুজুরের কাছে বিচার দেয়, এই জন্য শালা কানাটার ব্যাডিং পত্র সব ফালাই দিলাম, তারপরেও মাদ্রাসা থেকে গেল না। তো তারপরে তখন আপনার মোবাইল ছিল, মোবাইলে পড়া রেকর্ড করে দিত। আচ্ছা আচ্ছা। মোবাইল ব্যাগে রেখে গেছি, আমার ব্যাগে মোবাইল নাই, অন্য একটা মোবাইল। ওকে। তো এটা আমি নিয়ে হুজুরের কাছে দিতাম, হুজুর আমাকে বলতো যাও তুমি এটা দিয়ে পড়ো। মানে আমি তো অন্ধ, সব দিক থেকে অবহেলিত, আমি বেতনও সবার থেকে বেশি দিই। আচ্ছা। তারপরও মানে আমি যদি একটা বিচার দিতাম ওটা কখনো আমলে নিত না। তো তারপর কিছুদিন পর আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে টাকা কিছু জোগাড় হয়েছে, এখন দেশের বাইরে নিয়ে যাব।
তো আমাকে নিয়ে গেল মুম্বাইতে, চিকিৎসা চললো আমার প্রায় আপনার 1.5 মাস মতো। পরে আমার অপারেশন করে মানে ওই আগে যে ছোট বড় হইতো যে জিনিসটা ওইটা কেটে ফেললো ওরা। আচ্ছা, মানে যে ছানিটা ছিল জি ওটা কেটে ফেললো। জি। ওকে। তো ওইটা কাটার পরে বাবা মাকে বা আমাকেও বলল যে ঠিক আছে আপনার সন্তানকে নিয়ে যান। তো আস্তে আস্তে আপনার যে কর্নিয়া আছে এটা তো ড্যামেজ হয়ে গেছে সানিটার কারণে, তো এটা আস্তে আস্তে এটাতে পাওয়ার আসবে। আচ্ছা, তো এই সান্ত্বনা নিয়ে আমার বাবা মা চলে আসলো। মানে আপনি কি তারপরে একটু দেখতে পেলেন, মানে দৃষ্টির উন্নতি হলো কিছু? উন্নতি বলতে মানে হালকা হলো, আলো অন্ধকারটা আমি বুঝি। আচ্ছা আচ্ছা। তখন ফিরে আসার পর মাদ্রাসায় চলে গেলাম আবারও। তো ওই মাদ্রাসাটাই যে মানে আমি আমার থেকে সিদ্ধান্ত নিলাম যে এখন আমার আর কোনো উপায় নেই। কেননা মানুষ বলতো যে যারা চোখে দেখে না তাদের কোনো কাজ নাই, তারা ভিক্ষা করে খাইতে হবে। তো আমি মানে একটা ডিসিশন নিলাম যে আমি এই ছোট কাজ করতে পারবো না, তো কাজে আমাকে হাফেজ হইতে হবে, ওকে। যত কষ্টই হোক। এইবার যে ওরা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিত এটা আমার কাছে মানে এটা আমি মানায় ফেলছি এক আচ্ছা পর্যায়ে। আচ্ছা। নিয়ে এইভাবে মানে চলতে চলতে এছাড়া কোনো উপায়ও ছিল না তখন আপনার, কারণ যে চিকিৎসা দেওয়া হলো তারপর আপনাকে বললো যে হয়তো একদিন আপনি দেখতে পাবেন, আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে আপনার চোখের দৃষ্টি। ওকে, হ্যাঁ, তারপর? জি। তো তারপরে আমার মনে হলো যে এটা ভালো হওয়া না হওয়া সেটা তো আল্লাহর ইচ্ছা, আর এটা তো ডাক্তার বলে দিয়েছে, এটা কবে হবে তাও জানি না। কাজে আমি অনিশ্চিতের দিকে তাকায়ে মানে যে যত কষ্টই হোক আমাকে হাফেজ হইতে হবে, পড়তে হবে। তো তারপরে এভাবে কষ্ট করে আমি এক পর্যায়ে আল্লাহর রহমতে হাফেজ হয়ে গেলাম। আচ্ছা, এভাবে অন্ধ অবস্থায় পড়াশোনা শেষ করে আপনি হাফেজ হয়ে গেলেন? জি। অসাধারণ। মানে এই যে জীবনের মানে কত বাঁক আমরা দেখি, যে আমরা অনেক সময় অনেকের মধ্যেই দেখি যে সব ধরনের সুযোগ সুবিধা বা শরীরের সব অঙ্গ ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেক কিছু আমরা করে আগাতে পারি না। এটার একটা কারণ আমি মনে করি যে সেটা হচ্ছে যে মানসিক শক্তি, প্রবল একটা মানসিক শক্তি বা ইচ্ছা আমাদেরকে কি না করতে এগিয়ে দেয়। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। আমরা রহিমের গল্প শুনছি। ইনফ্যাক্ট রহিম নয়, আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছে। আমরা একটা ফ্যামিলির গল্প শুনছি। কি তাদের মধ্যে সম্পর্ক সেটা আমরা জানি না। একটা ছোট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি এবং তারপরে আমাদের সাথে আরো একজন অতিথি যিনি রয়েছেন রাশিদা, তার কথা আমরা শুনবো। এবং এই দুজনের গল্প মিলেই কিন্তু একটা জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি এবং সবসময় বলি যে প্রত্যেকটা জীবনই হচ্ছে এক একটা গল্প। আপনারা আপনাদের জীবনের গল্পগুলো শোনান, লাখো লাখো শ্রোতা অপেক্ষা করছে আপনার গল্প শোনার জন্য। প্রিয় শ্রোতা, আজকে আমি বারবার বলছি যে আমরা আজকে একটা ফ্যামিলির গল্প শুনবো। এমন একটা জীবনের গল্প আজ এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে, একটা অন্যরকম জীবন গল্প, এতটুকুই শুধু আমি বলতে পারি। আমরা শুনছিলাম রহিমের জীবনের গল্প। আমি ঠিক রহিম বলতে চাই না, এখানে রাশিদাও রয়েছে। রাশিদার জীবনের গল্প এখন আমরা শুনবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাশিদা আক্তার। আচ্ছা, আপনার জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম চট্টগ্রামে। ওকে, এখন কোথায় বাস করছেন? আমি বর্তমানে চট্টগ্রামে আছি। আচ্ছা, কিছু করছেন পেশায়? স্টুডেন্ট। পড়াশোনা করছেন। ওকে, আমরা একেবারে আপনার ছোটবেলা থেকে শুনতে চাই আপনার কাছ থেকেই, যেখান থেকে মনে পড়ে আপনার। আমার জন্মের পর আমার যখন থেকে মনে পড়ে যে আমি দেখছি যে আমার মা দুজন, কে আমার আসল মা কে আমার সৎ মা আমি সেটা কখনোই বুঝতে পারি না। আমি দুজনেরই আদরের সন্তান। আচ্ছা, মানে দুজনেই আপনাকে এত আদর করতো যে আপনি আমি কখনোই কখনোই বুঝতে পারতাম না যে কে আমার সৎ মা কে আমার আসল মা। ওকে। আমার বাবাও খুব আদর করতেন। তো আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা চাইতেন না যে আমি পৃথিবীতে আসি। ভাই বোন কজন আপনার? আমরা তখন 2 ভাই বোন। তখন আপনার একটা ভাই ছিল? আমার বড় ভাই ছিল। আচ্ছা। তো আমি যখন এসে পড়ি তখন আমি সবার আদরের সন্তান হয়ে পড়ি। মানে আপনি যখন হয়েই গেলেন, মানে হ্যাঁ, জন্মেই যখন পড়লেন? আমি জন্মেই গেলাম তখন আমাকে আর কেউ ফেলছে না। ওকে তখন আমি যেন আমার পরিবারের মধ্যে আমিই সবার আদরের। ওকে। আমার যখন বয়স 4-5 বছর তখন আমি একদিন মনে করছিলাম যে আমি রাতের বেলা একটু কম দেখতে পাই। আচ্ছা, স্কুলে ভর্তি হয়েছিলেন তখনও? জি না, আমার পড়াশোনা তখনও শুরু হয়নি। ওকে। তো রাতে কম দেখি কিন্তু দিনের বেলা আবার ঠিক হয়ে যায়। এটা মা বুঝতে পারে। আমার হাঁটা চলা বা আমার কাজে আমার মা বুঝতে পেরে আমার বাবার সাথে সে বিষয়টা শেয়ার তখন করে। আপনার বয়স 4 কি 5 বছর? যে 4 কি 5 বছর। ওকে। তো এইভাবেই চলতে থাকে। আমার বাবা বলে হয়তো বা ভিটামিনের অভাবে মানে রাত কানা যেটা হয়, ঠিক আছে আমি ডাক্তারের কাছে নিব, এই বলে চলতে থাকে আমার জীবন। একসময় আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করায়। ওকে। ভর্তি হলাম, কিন্তু যখনই রাতে পড়তে যাই রাতে আমি পড়তে পারি না। ওকে। আমার চোখে প্রচুর ব্যথা শুরু হয় আচ্ছা। রাতে পড়তে গেলে। আর ছোট লেখা তো চোখ দিয়ে পানি পড়ে, চোখে ব্যথা শুরু হয়, তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওকে। আর ডাক্তারের কাছে নিলে তখন দেখতে পায় যে আমার চোখে ছানি। আচ্ছা। তো যখন এটা দেখলো তখন
তা আমাকে ঢাকায় চোখ অপারেশন করানো হয়। একদিন আমার সৎমা বললো যে চোখে যত ছানি পড়ে গেছে আর কখনোই চোখে দেখবে না। আচ্ছা, আমার বাবা আমার জন্য চাকরি ছেড়ে দেয়। একজন ডাক্তার বললো যে তোমার মেয়েকে চোখ ভালো করতে হলে 5 থেকে 6 লাখ টাকা দরকার। ওকে। তো এত টাকা কোথায় পাবে আমার বাবা? চাকরি সে সময় সরকার থেকে একটাই আসে যে যদি কেউ চাকরি ছেড়ে দেয় একটু বেশি কমিশন পাবে। মানে পেনশনের টাকা যেটা আসে। জি, পেনশনের টাকা যেটা, ওকে। এটা তো হচ্ছে পুরো সরকারি চাকরি না আর কি, আধা সরকারি চাকরি। তো সেজন্য সেই সময় আমার বাবা এই খবরটা পেয়ে চাকরিটা ছেড়ে দেয়। আচ্ছা, সে টাকাটা নিয়ে আমার বাবা একসময় আমার বাবা মা দুজনের কাউকেই বলে না, না বলে আমাকে বলে, আমার বাবা বলে যে রেডি করে দাও, ওকে নিয়ে দোকানে যাব। আমি প্রতিদিন বিকেলে আমার বাবার সাথে দোকানে যাইতাম। আমার বাবার এক বন্ধু বলে যে ঢাকাতে নিয়ে গেলে আপনার মেয়ের চোখ ভালো হবে। আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে কেউ কোনো খোঁজ খবর পায় না। আমার মা ভীষণ টেনশন করতে থাকে যে কোথায় গেল আমার মেয়েটাকে নিয়ে, ছোট মেয়ে। বাসায় কাউকে জানালো না কারণ টেনশন করবে সবাই এটা ভেবে? না, এই জন্য না, আমার সৎ মা বলছে যে কখনোই আমি চোখে দেখবো না, আচ্ছা আচ্ছা, সেজন্য টাকা পয়সা নষ্ট করা যাবে না। ও আচ্ছা। এই টাকা পয়সাগুলো যেন আমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট করে কিন্তু রাখা উনি তো হয়। আপনাকে যথেষ্ট আদর হ্যাঁ, করতে বললেন। এটা হচ্ছে ওনার মন্তব্য। আচ্ছা আচ্ছা, ওইটা উনিও চাইতেন না যে আমাকে চিকিৎসা না করাক, বিষয়টা এমন না। ওনার ধারণা ছিল যে ছানি হলে চোখে দেখবো না, এই জন্য আমার বাবা কাউকে না বলে আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। ওকে। 3 দিন পরে আমার বাবা খবর পাঠায় আমার মা যেন টেনশন না করে, আমার বাবা ঢাকায় আছে, আমাকে নিয়ে আমি ভালো আছি। তো এরকম ভাবেই চলতে থাকে। এ পর্যায়ে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এখানে আমাকে অপারেশন করানো হয়, মানে এক ধরনের মানুষ বলে যে সুত লেগে যায়, আচ্ছা, সেটা লেগে যায়। সেটা লেগে গেলে আমি আর চোখে একদমই দেখতে পাই না। আগে যতটুকুই দেখতাম অপারেশনের পরে একদমই দেখতে পাই না। মানে অপারেশন করলেন, বাবা চাকরিও ছেড়ে দিল বাবা চাকরি ছেড়ে দিল এই যে এই টাকাটার জন্য যে আপনার চোখটা অপারেশন করে ঠিক করবে, ঠিক হবে, এবং আপনি আর অপারেশন করলেন এবং চোখে আর দেখলেন না? আমি আর চোখে দেখছি না, একদমই না। কারণ আমার বাবাকে বলা হয়েছিল যে অপারেশনের পরে আমাকে 1 মাস রাখার কথা ছিল আচ্ছা। মেডিকেলে, কিন্তু আমার বাবা 1 সপ্তাহ পরে টাকার সংকটে পড়ে আমার বাবা সিট কেটে নিয়ে যায় আচ্ছা। আমাকে বাড়ি। ওকে। তো তখন যখন ডাক্তার বাবা নিয়ে যাবে, তখন ডাক্তার বলছিল যে 21 দিন পরে আপনি মেয়েকে নিয়ে আবার আসবেন। আচ্ছা, তখন যখন নিয়ে আসলো, ব্যান্ডেজ যখন খুললো, তখন আমি একেবারেই দেখতে পাচ্ছি না। ডক্টররা তখন কি বললেন? যে আপনার চোখ ভালো ছিল, রাতে দেখতেন না, হ্যাঁ, অপারেশন করলো, ডাক্তাররা বললো কেন হলো জানি না, এক পর্যায়ে আমার কর্নিয়াতে মানে পচন ধরে গেল। মানে এটা কোনো দায়িত্ব তারা নিলেন না? নিল, কিন্তু কেন হলো সেটাই তারা কারণটা খুঁজে পাচ্ছিল না। আচ্ছা, আমার বাবাকে বারবারই প্রশ্ন করা হচ্ছিল যে আপনার মেয়েকে কি কখনো গোসল করাইছেন, পানিতে ভিজাইছেন? আমার বাবা বলছে না, আমি সব দিক থেকেই সতর্ক ছিলাম, কিন্তু ওই যে মানুষ একটা অসুস্থ হলে আপনার মেয়েদের কিছু ব্যক্তিগত প্রবলেম থাকে, যার কারণে ওগুলা নিয়ে ওই সব জায়গায় যেতে হয় না। এটা গ্রাম্য কথা, এটা সত্য কিনা আমি জানি না। এটাও হতে পারে এক ধরনের কুসংস্কার, হয়তো কোনো সত্যতা আছে, সেদিকে আমার আমরা হয়তো না যাই। সত্যতা আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডাক্তাররা কোনো ধরনের রেসপন্সিবিলিটি নিলেন না? না, আর কিছুই নিলেন না। আমার এভাবে জীবন চলতে থাকে, আমার বাবা আর কি করবে? এবার আমাকে বাড়ি বিক্রি করে চিটাং পাহাড়তলী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা বলছিল যে আমি আর এই কর্নিয়াতে কখনোই দেখতে পাবো না। যদি আমাকে দেশের বাইরে কখনো নিয়ে যাওয়ার সামর্থ্য হয়, অন্য কেউ চোখ যদি দান করে, তাহলে হয়তোবা আমি দেখতে পাবো। আচ্ছা, তো এই সামর্থ্য তো আর আমার বাবার নাই। তখন আমার মনটা ভেঙে যায় যে আমি আর কখনোই দেখতে পাবো না। সেই বছরটা আমার গ্যাপ যায়। এমন মুহূর্তেই আমার এক দুলা ভাই, প্রতিবেশী, তিনি বললেন যে এই মেয়েটা যেহেতু অন্ধ হয়ে গেল, তাকে ঘরে বসে রেখে কি করবেন? অন্ধরা তো আজকাল পড়াশোনা করে। তো ঢাকায় আমার জানা মতো একটা স্কুল আছে, যদি আপনি সেখানে মেয়েটাকে দিয়ে দেন, হয়তো আপনার মেয়েটা পড়াশোনা করে একসময় বড় হইতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্কুলে ভর্তি করতে বলল? আচ্ছা, জি। সেখানে আমাকে নিয়ে আসলো। আমার মা কোনোভাবেই দিতে চাচ্ছেন না, যে আমি এত ছোট মেয়ে, আচ্ছা, আমি দেখতে পাই না। আমি তখন নিজের কাজকামও করতে পারছি না ঠিকভাবে। তো হোস্টেলে থাকলে একটা বাচ্চাকে যা করতে হয় নিজে, সেখানে তো আর কেউ নাই। ওকে। আমার মা রাজি হয়নি। এক পর্যায়ে আমার বাবা আমার মাকে ঘরে বন্দি করে রেখেই আমাকে নিয়ে আসে। আচ্ছা, আমার দুটো মাকেই এক পর্যায়ে আমার বাবা রেখে আসে ঘরে। আচ্ছা। যখন আমাকে বললো যে তোমাকে স্কুলে ভর্তি করা হবে, তখন আমার মনে কোনো রকমই খারাপ লাগে নাই। আমি উৎসাহিত ছিলাম যে স্কুলেই দিক না কেন, যত দূরেই দিক না কেন, আমি যাব। তো আমাকে এক পর্যায়ে স্কুলে দেয়, দেখি আমার মতো আরো অনেকেই আছে। সেখানে পড়তে আমার খুব বেশি কষ্ট হয় না। আচ্ছা, সেখানে আমি নিজেকে মানায় নিতে পারি। তবে আমি সেখানে সবার ছোট থাকি। আচ্ছা, সেখানে আমাকে সবাই যথেষ্ট আদর করে। আমি এক পর্যায়ে ভালো স্টুডেন্ট ছিলাম। ওকে। সেখানে আমি দেখলাম যে আমার একজন টিচার, তিনিও আমার মতো দেখতে পান না। তখন আমার মনে আরো উৎসাহ জাগে, অবশ্যই আমাকেও ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আপনার মধ্যে এই শক্তিটা জাগে। এই আমার শক্তিটা জাগে। আচ্ছা, প্রিয় শ্রোতা, এই মুহূর্তে বলতে চাই যে দুজন মানুষের গল্প শুনছি আমরা, এবং আমি বারবার বলছি যে দুটো জীবনের গল্প মিলে একটা জীবনের গল্প বেরিয়ে আসবে আজ। একটা জিনিস আপনি এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছেন যে দুজনেই আজকের অতিথি, তারা দুজনেই চোখে দেখতে পান না। ওকে, তারপর
আমি যখন এভাবে থাকি আমার মধ্যে এই উৎসাহ জেগে ওঠে, তখন আমি আরো ভালো করে পড়াশোনা করতে শুরু করি। আচ্ছা, তো আমি স্কুলে ছোট থাকায় শিশু শ্রেণীতে আমাকে 2 বছর রাখা হয়। তখন আমি বলি যে তাহলে আমাকে যদি আবারও শিশু শ্রেণীতে রাখা হয় তাহলে আমি পড়বো না। আচ্ছা, আচ্ছা, কারণ আমি গ্রামের স্কুলে 1 বছর পড়তে চাইলাম, সেখানে আমার জীবনের কালো অধ্যায় নেমে আসায় আমি সে বছরটা আমার গ্যাপ যায়। পড়তে পারলেন না। হ্যাঁ, এজন্য আমি এটা মেনে নেই না। তখন আমার টিচার কিভাবে আমাকে রাখবে, সে সময় আমাকে ক্লাস 3 বই পড়তে দেয়। আচ্ছা, কিন্তু আমি শিশুর একটা বাচ্চা, ক্লাস 3 বই কি পড়া সম্ভব? মানে বইটা পড়তেন কিভাবে আপনাদের ব্রেন আমরা সিস্টেমে? হাতে ধরে, যেটা ব্রেল সিস্টেম বলা হয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেভাবে পড়তাম। ওকে, ক্লাস 3 তে একটু বড় যে হতো, সেক্ষেত্রে আমার পড়া সম্ভব হয়ে ওঠে না। আমাকে সময় দেয় মাত্র 5 মিনিট। ওকে, এই 5 মিনিট আমি না পারায় তখন বলে তুমি পরীক্ষায় ফেল করছো, যার জন্য তোমাকে শিশু শ্রেণীতে আবার থাকতে হবে। ওকে, মানে উনি এভাবেই আপনাকে শিশু শ্রেণীতে থাকতে বাধ্য করে। আচ্ছা, কয়েকদিনের মধ্যেই আমার সে টিচারটা মারা যায়। তখন আমি আবার সে বায়না করি আমার অন্যান্য টিচারদের কাছে, ম্যাডাম আমি তো এখন ভালো পারছি, তাহলে আমাকে একটা প্রমোশন দেওয়া হোক। তখন তারা আমাকে সত্যি সত্যি ক্লাস 1 দিয়ে দেয়। আমি আর পরবর্তীতে ক্লাস করতে যাই না, প্রচুর কান্নাকাটির জন্য আমাকে সেখানে আবার 1 দেয়। তা আমি এইভাবেই আমার পড়াশোনা চলছে। সেখানে আমি ক্লাস 5-এ উঠি। ক্লাস 5-এ ওঠার পর আমার চোখে আবারও পানি পড়তে শুরু করে। এর মধ্যে আমার আর কোনো প্রবলেম হয়নি। চোখে আমার প্রচুর পানি পড়তো। চোখের পানির কারণে দিনে হোক রাতে হোক আমি কখনোই বিছানায় শুইতে পারতাম না। সে সময় আমি শুরু করলাম ইংরেজি লেখা, আচ্ছা, যেটা আমার নিচের ক্লাসে যারা আছে তাদেরকে আমি দেব, মানে ইংলিশ কিছু ওয়ার্ড লিখতাম। একটা ওয়ার্ড লিখে সেটা এই প্রশ্নটা আমাদেরও আছে এবং হিন্দু দ্বারা এটা আমরা পাই। ধর্মে আমি এইভাবে পুরোটা বছর 4টা বই লিখি। বই লিখে ফেলেন আপনি? হ্যাঁ, আমি 4টা লিখি, মানে বই বানাই আমাদের ব্রেলে, আচ্ছা, আচ্ছা। লিখে লিখে 4টা কপি বানাই। তা আপনি যে বইগুলো বানিয়ে ফেললেন, ওগুলো কি লিখেছিলেন আপনি? ওগুলো সে মানে যেমন ধরেন কাউ মানে গরু, ও তো আচ্ছা। কাউটা লিখে আবার আমি বাংলাটা লিখলেন? বাংলাটা লিখলাম, মানে কিছু ইংরেজি শব্দ যেগুলো বাংলা লিখে আপনি ছোটদেরকে পড়তে দিতাম, ছোটদেরকে মানে আপনার নিচের ক্লাসে যারা? নিচের ক্লাসে যারা ছিল। আচ্ছা, তো এইভাবে আমার চলছে। আমি স্কুলে পড়ি, সামনে আমার পরীক্ষা, কিন্তু আমার চিকিৎসাও চলছে। ওকে, কিছুতেই আমার চোখের পানি পড়াও বন্ধ হচ্ছে না এবং ব্যথাও বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে আমার চোখ থেকে পড়তে শুরু করলো রক্ত। চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো? হ্যাঁ, চোখ থেকে আমার রক্ত পড়তে শুরু করলো। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তারপর? এটা হচ্ছে আমার তখন আমি চিকিৎসাধীন আছি, হচ্ছে যে ওষুধপত্র খাচ্ছি, ডাক্তার প্রতি সপ্তাহে 2 বা 3 বার দেখাচ্ছি। ছুটি নিয়ে এসে সকালে আমার ক্লাস টাইমেও আমাকে ছুটি দিচ্ছে বা বিকেলেও আমাকে ছুটি দিচ্ছে আচ্ছা। আমার সমস্যার কথা চিন্তা করে। তাছাড়া আমি তো স্টুডেন্ট খারাপ না। চোখ থেকে রক্ত পড়ে, তোর খুব বেশি না, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানির সাথে সেরকম। তখন এক পর্যায়ে আমার পরীক্ষার সামনে, কালকে পরীক্ষা, এমন সময় আমি ডায়রিয়া আক্রান্ত হই। ওকে, তো 2 দিন যাবার পর আমার চোখ থেকে অঝোর রক্ত পড়ে, তখন আর পানি আসে না। এখন ডায়রিয়াও বন্ধ হচ্ছে না, চোখ থেকে রক্ত পড়াও বন্ধ হচ্ছে না। আমি পরীক্ষা দিব কি করে? আমার পরীক্ষার হলে নেওয়া হচ্ছে না। তখন তো আমি ক্লাস 5-এ। আমার পরীক্ষার হলে নেওয়া হচ্ছে না। আমার জন্য একজন টিচার আমার হোস্টেলে আছেন। আচ্ছা, আচ্ছা, আমার বিছানায় বসে আমি লিখছি, ওকে, কিন্তু তিনি আমার পাশে আছেন। আমি যেন নকল করতে না পারি তিনি সেটা দেখছেন। আচ্ছা, আমি যখন বাথরুমে যেতে হয়, আমি কিন্তু বাথরুমে যেতে পারি না। আমি সে সময় এত অসুস্থ, অন্যরকম ভাবে বসানো হয় যেটা আমি বলতে পারছি না। তো এইভাবে রেখে আমার বালিশের উপরে আমার রাইটিং ফ্রেমটা লিখে ব্রেলে আমি পরীক্ষা দিচ্ছি। ওকে, আমার 3টা পরীক্ষা এভাবে যায়। এক পর্যায়ে আমি এত বেশি হই যে আমি আর বসতেই পারি না। মানে এত দুর্বল হয়ে পড়েন আপনি? হ্যাঁ, আমার আর কোনোভাবেই বসে থাকার শক্তি নেই। আচ্ছা, আচ্ছা। একদিকে চোখের রক্ত, অন্যদিকে ডায়রিয়া। চোখের রক্তটা তখনও থামেনি? না, কোনোভাবেই থামছে না। ড্রপ দিলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বন্ধ থাকছে। এবার আমাকে মোয়াখালীতে ভর্তি করা হলো, আর পরীক্ষা নেওয়া হচ্ছে না। ওকে, 3 দিন ছিলাম, সেখান থেকে আমি মোটামুটি সুস্থ হই ডায়রিয়ার দিক থেকে। আচ্ছা, কিন্তু চোখের রক্ত কোনোভাবেই বন্ধ হয় না। এবার আমার ওই 3টা পরীক্ষার উপরই রেজাল্ট হয়, আমাকে 5 নাম্বার দেয় ওকে, সবগুলা পরীক্ষায়, প্রথম সেমিস্টার পরীক্ষা। তো এইভাবে যখন আমার চলতে থাকে, তখন আমার বাবা সিদ্ধান্ত নেয় যে এভাবে তো আর চলবে না, চোখে রক্ত পড়লে কি বাঁচাতে পারবে? তা তো পারবে না। এক পর্যায়ে ডাক্তার বললো যে আমার শরীরে রক্ত দিতে হবে, বললো যে চোখে অপারেশন করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ভিতরে ঘা হয়ে গেছে, চোখের কর্নিয়া যেটা ছিল সেটা ভিতরে একদম পচে গেছে। মানে কর্নিয়াটা পুরো পচে গেছে জি, আপনার? আপনি চাইলে দেখতে পারেন, এই যে দেখছেন কিছুই নেই, এটাতেও কিছুই নেই। আমি দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, ভিতরে চোখের পাতাটা আছে, বাট সেটার ভিতরে কিছুই নেই। কিছুই নেই। তখন অপারেশনের যখন সিদ্ধান্ত নিচ্ছে, তখন তো আমার বাড়ির স্কুলে পরীক্ষা। তো এভাবে আমার আর অপারেশনটা হয় না। ডাক্তার ওষুধ লিখে দেয়, যেহেতু পচে গেছে এটাকে তো ঠিক জায়গায় না এনে তো আর অপারেশন করতে পারবে না। তো এভাবে আমার ডাক্তার আমাকে ওষুধ লিখে দেয়। 3 দিন পর পর একটা শরীরে স্যালাইন চলবে, আচ্ছা, কারণ শরীরেও রক্ত নাই, অপারেশন কোনোভাবেই করতে পারছে না তারা।
তো এইভাবে যখন চলে এইভাবে আমার ফাইনাল পরীক্ষার সময় হয়ে যায়। বছরের মধ্যে দুটোই পরীক্ষা হতো। ফাইনাল পরীক্ষার সময় হলে তখন আমি সে পরীক্ষাটা দেই, কিন্তু হলে না, আমার হোস্টেলে আবার ওই একইভাবে কারণ সেটা হচ্ছে হলে তো আমি বারবার চোখ মুছতে পারছি না, আমার টাইম চলে যাবে, কিন্তু আমি লিখতে পারবো না। এজন্য আমাকে হলে বিশেষ ব্যবস্থায় হোস্টেলে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার শেষ দিন নিয়ে গেল মেডিকেলে, ভর্তি করা হলো। কিন্তু সেদিন আমার এমনই দুর্ভাগ্য, আমার কোনো গার্জিয়ান নেই। আমাকে ভর্তি করলো আমার সেই যে দুলা ভাই, যিনি আমাকে স্কুলে ভর্তি করলেন, আচ্ছা আচ্ছা, উনি আমাকে সবসময় দেখাশোনা করতেন। তো বাবা মা কেউ কেন আসলেন না? বাবা মা আসবেন, টাকা পয়সারও তো ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, সব মিলে সেখানে প্রায় 50,000 টাকার ব্যাপার স্যাপার, মানে টাকাটা জোগাড় করে নিয়ে তারপরে আসবেন। এখন সেদিন রাতটা আমি একা থেকে যাই সেই মেডিকেলে, কেউ থাকেন না। পরদিন আমার মা আসেন, আসার কথা ছিল আমার সৎ মা, কিন্তু আমার মাই আসেন। ওকে, আমার বড় ভাইও আসে। যেদিন অপারেশন হবে সেদিন আমার পরীক্ষার রেজাল্ট দিবে। আচ্ছা, আমার একটা টেনশন, অপারেশন হবে, অন্যদিকে আমি পাশ করবো কিনা সেটা তো একটা টেনশন, আমি তো পড়তে পারছিলাম না। এই টেনশনটা আপনার মধ্যে কাজ করছে তখন? জি, আমার এই টেনশনটা কাজ করছে। আবার আমার একটা টেনশন কাজ করছিল যে যদি আমি ফেল করি তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা, কারণ বেঁচে থেকে লাভ কি? সেই সময় থেকে জানতাম যে অন্ধরা ভিক্ষা করে, যারা পড়াশোনা করতে পারে না। তো তখন থেকে আমার চিন্তা হলো যে যদি আমি পাশ না করি তাহলে তো আমাকে অন্য স্কুলে নিবে না, তাহলে আমি আর এ জীবনই রাখবো না। আচ্ছা, এভাবে করে আমি সবসময় কান্নাকাটি করতে থাকি, নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেন পাশ করি। আমার চোখ নিয়ে গেছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে পাশ করতে হবে, শুধু পাসটা করে দিও। হ্যাঁ। এক পর্যায়ে আমি অপারেশন থিয়েটারে চলে যাই। আচ্ছা, ফিরে আসি, আমি আর কিছুই বলতে পারি না। পরদিন আমি জানতে পারি যে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করি, আমার স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করি। তখন তো আপনার নিশ্চয়ই খুবই ভালো লেগেছে যে আমার ভাই সেখানে মিষ্টি নিয়ে যায় এবং আমার স্কুল থেকে টিচাররা আমাকে দেখতে যায় মেডিকেলে। তো পরবর্তী জীবন আমার শুরু হলো হাই স্কুল জীবন। আচ্ছা, আমি যখন বাসায় যাই তখন আমার বাবা বলছে যেহেতু মেয়েটা বারবারই অসুস্থ হচ্ছে তাকে আর পড়তে দেওয়া যাবে না, থেকে যাক বাড়িতে। তখন আমার ভাইকে আমার ভাই বলছে যে না, ওকে আবার স্কুলে দেওয়া হোক। ভাই এবং বাবার মধ্যে গ্যাঞ্জাম চলছে। আচ্ছা, এবার আমার মা, বাবা, ভাই সবাই মিলে গ্যাঞ্জাম চলছে, আমাকে কেউ স্কুলে দিবে না, শুধুমাত্র পক্ষে বড় ভাই। ওকে, এক পর্যায়ে তিনি বললেন যে আমার বোনটার জীবনটা তোমরাই শেষ করছো, পৃথিবীতে আসার আগেই তার জীবনটা তোমরা শেষ করে দিছো, এখন কেন ভবিষ্যৎ লাইফটা নষ্ট করতে চাও, তাকে পড়তে দাও। এই কয়েক কথা বলার পরে আমার মা দুজনেই চুপ হয়, আমার বাবাও চুপ হয়ে যায়। ওকে, তখন আমার ভাই একাই বলতে থাকে যে হ্যাঁ তোমরা তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে আমার বোনের চোখটা নষ্ট করে দিছো, ওকে, তোমরা চাও না যে আমার বোন দুনিয়াতে আসুক, আর আসলোই যখন তখন আর এত আদর করে লাভ কি? মানে জন্ম নিয়ন্ত্রণ তারা এমন কোন চিকিৎসা নিয়েছিলেন যার কারণে চোখ দুটোর আজকে এই অবস্থা, এরকম কোনো ব্যাপার? এক সময়, এখন তো বিভিন্ন ট্যাবলেট বের হয়েছে, সে সময় একটা ট্যাবলেটই ছিল, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, সেই বইটা যখন আমার মাকে দেওয়া হয় সেটা আমার মা চাইতেন যে আমি দুনিয়াতে আসি, কিন্তু আমার বাবা চাইতেন না। সেজন্য আমার মা এটা বুঝতে পারেন নাই যে যদি সেখান থেকে একটা ট্যাবলেটও খাওয়া হয় সেটা আমার শরীরে কোনো না কোনো ক্ষতি হতে পারে। তখন আপনি গর্ভে ছিলেন? জি, তখন আমি গর্ভে ছিলাম। আচ্ছা, তখন আমার মা সেই সাদা ট্যাবলেটটা খায় কিন্তু লালটা খায় না। আমার এই দীর্ঘ 9 মাসই আমার মা এই ওষুধগুলো খেতে থাকে, কিন্তু আমার বাবা বারবার বলছে যে কেন নষ্ট হচ্ছে না, সেটা লালটা যে আমার মা খাচ্ছে না সেটার কোনোভাবেই আমার মা বলছে না। ওকে, এবং সেটার একটা প্রভাব আপনার উপরে পড়ে গেল? সেটা আমার উপরে পড়লো। আমি সেই সময় বড় ভাইয়ের আর আমার বাবা মায়ের ঝগড়ায় জানতে পারি। প্রিয় শ্রোতা, ও দাবি করছে যে ওর মা জন্ম নিয়ন্ত্রণের যে পিল সেটা ভুলভাবে গ্রহণের ফলে আজকে ওর অন্তত এটা হতে পারে, এই ব্যাপারে আমরা শিওর না। কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই যে যেসব দম্পতিরা রয়েছেন জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন চিকিৎসা তারা গ্রহণ করছেন, আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারেই সেটা গ্রহণ করবেন, কোনোভাবেই নিজেরা সিদ্ধান্ত নেবেন না, যেটা কিনা ওর মা করেছিল। জি, তারপর আমার বাবা মা ভাই বোন ঝগড়া করে আমাকে স্কুলে ভর্তি করায়, হাই স্কুলে। তো ভাই করার পরে আমি ক্লাস 8 পর্যন্ত ঢাকায় পড়ি। খরচ কে দিচ্ছিল? আমার ভাই দিচ্ছিল, বাবা মা দিচ্ছিলেন না? কারণ আমার ভাই অবাধ্য হয়ে যায় বাবার, সেজন্য আমার বাবা কোনো খরচ দিচ্ছিল না। তো এভাবে চলতে থাকে। যখন আমি ক্লাস 9-এ উঠবো সে সময় আমার বাবা বললো যে আমার মেয়েটা তো মোটামুটি বড় হয়েছে, ওকে আর ঢাকায় যেতে দিব না। আচ্ছা, আর আমারও ভালো লাগে না ওকে এত দূরে রাখতে, মানে ঢাকায় আর চট্টগ্রাম অনেক দূর না, সেজন্য আমাকে নিয়ে গেল ক্লাস 9-এ নিয়ে ভর্তি করলো চট্টগ্রামে স্বাভাবিক স্কুলে। সেখানে মাত্র আমরা 2 জন প্রতিবন্ধী। স্কুল চলতে থাকে, সেখানে আমার একজন টিচার ছিলেন, প্রতিবন্ধীদের জনক বলা চলে আমার টিচারের কথা, আমি সত্যিই না বললে নয়, আব্দুস সামাদ। উনি না থাকলে হয়তো চট্টগ্রামের অনেকেই ঝরে যাবে পড়াশোনা থেকে। তো উনি আমাদের দুজনের দায়িত্বটা নেয় যে এই স্কুলে উনিই ভর্তি করবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই শিক্ষককে সকল শ্রোতার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি।
এবার আমার টিচার আমাদের দুজনের দায়িত্ব নেয়, উনি সবচেয়ে বেশি পড়াতেন। সেখানে আমাদের 9-এ আবার ব্রেইল বই নাই, ওকে, কেননা সেই বইয়ের দাম অনেক বেশি। উনি আমাদেরকে রেকর্ড করে দিত, কখনো লিখে দিত ব্রেইলে, বা উনি বলতো আমরা লিখতাম। এভাবেই আমাদের এসএসসি পরীক্ষা হয়। এসএসসি পরীক্ষার পর রেজাল্ট দিবে, তার 2 দিন আগে আমাকে আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে, সে ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে, আপু তোমার সাথে আমার একটা কথা আছে। সে সময় ফোন আমার হাতেই একটা, আমার এই ফোন দিয়েই তাদের সম্পর্ক চলতে থাকে। কাদের মানে আপনি একটা ফোন ইউজ করতেন এবং সেই ফোনটা আপনার বান্ধবী বেশিরভাগ সময় ইউজ করতে, তাই না? জি, তো বলছে আপু তুমি একটু নীরব জায়গায় যাও, কিন্তু প্রমিস করতে হবে তুমি রেগে যেতে পারবা না আমার সাথে। তো আমাকে বলছে আপু আমি যে তোমার ছোট ভাই হতাম কি করতা, ওকে, ঠিক আছে তুমি বলো কি কথা। তো বলছে আপু একটা ছেলে তোমার ফোন নাম্বার চায়। এই কথা শুনে তো আমার প্রচুর রাগ হয়, কিন্তু আমি তো প্রমিস করছি রাগ করতে পারবো না। তখন আমি ওকে বলি যে ভাই দেখো একটা ছেলে মানুষ আমার নাম্বার কেন নিবে, আমি দিব না। তখন বলছে আপু তুমি তো কোরআন শরীফ শিখতে চাও, সেই ছেলেটা হাফেজ, ওকে, আমি ক্রিকেট টিমে আসছি, সেই ছেলেটার দেখা পাইছি। আচ্ছা, তা আমি বললাম সে আমাকে আমার নাম্বার দিয়ে কি করবে, সে আমাকে কিভাবে চেনে? বলছে সে কোথা জানি তোমাকে দেখছে। ওকে, এই বলে সে আমাকে বলে, তখন আমি বলি যে ঠিক আছে সে যেহেতু হাফেজ, তাহলে আমি যত বাংলা পড়ি তার থেকে তো আমি নিশ্চয়ই আরবিটা শিখতে পারবো। তো এভাবে আমি তাকে নাম্বারটা দিতে সম্মতি দিই। রাজি হন, আচ্ছা। তখনই সে নাম্বারটা দেয়, তখন ও আমাকে ফোন করে। হ্যাঁ, তারপরের ব্যাপারটা কি? মানে আগেই তো বলছিলাম আপনাকে যে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী স্কুল থেকে হাফেজ হই, মাদ্রাসা থেকে। তো হাফেজ হওয়ার পরে আমি জানতে পারলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল একটা পদ্ধতি আছে, মানে আরবি, বাংলা, ইংলিশ, অঙ্ক সবই করতে পারে, ব্রেল পদ্ধতি। তো মানে আমার থেকে আমি সিদ্ধান্ত নিই যে এই মাদ্রাসাটা আছে ফরিদপুর জেলা সদরে, তো আমি ওইখানে যাব। এক পর্যায়ে বাবা মাকে বলি, তারা আর চাচ্ছে না আমাকে দূরে পাঠাতে, মানে এরা চায় যে আমি ওই বাসায় থাকি আর এটাই চর্চা করি। তো এক পর্যায়ে আমার মা রাজি হয় যে ঠিক আছে। তো আমি ওই ব্রেল মাদ্রাসাটায় ভর্তি হই ব্রেল শেখার জন্য, প্লাস ওই যে কোরআন শরীফটা শিখছি ওইটাকে শোনাই। ওকে, তো আমি ভর্তি হওয়ার কিছুদিন পরে আমি ছোটবেলা থেকে ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম, চোখ ভালো ছিল, আমি তখন থেকে ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম। তো তখন ওইখানে ভর্তি হয়ে দেখলাম যে মানে ব্লাইন্ডরাও ক্রিকেট খেলে। আর সেটা কিভাবে একটু বলেন তো? ব্লাইন্ডরা ক্রিকেট খেলে হচ্ছে আপনার স্টাম্পগুলা হচ্ছে স্টিল ধরনের, মানে সাইটেড সিএলদের, মানে ক্রিকেটে যে স্টাম্পের বেল্ট পড়ে যায় ওদের ওইটারও বেল্ট পরে, কিন্তু যে মানে ব্যাটিং যে করে বা বোলার যে, সে জানতে পারবে বলটা স্টাম্পে লাগলে ঠন করে একটা আওয়াজ হবে। ওকে, আওয়াজ হলে সে বুঝতে পারবে যে এখন আউট হলো। আর যদি ছক্কা হয় বা 2-1 রান নিতে হয় তখন কি করতে হবে? তখন আপনার পিচটা ওইভাবে কাটা আছে, মানে পিচের বাইরের দিকে মানে ঘাস। তো আর এই বলটা হচ্ছে এরকম, মানে বলটার ভিতরে কিছু একটা আছে, বাচ্চাদের কোমরে যে ঘুগরি গুলা দেয় বাজে, বাচ্চারা হাঁটলে বল করলে ওরকম বাজে ঝনঝন করে, বল একটা আওয়াজ করে যাতে বোঝা যায় যে বলটা কোন দিকে দৌড়চ্ছে। আর যখন বলটা উপর দিয়ে যায় তখনও আওয়াজ করতে যায়, ছক্কা হলে ওরা ওইভাবে দৌড় দেয়। তো আমি এটার দিকে অনেকদিন ফলো করি, পরে ওদের সাথে এটা খেলি, মানে খেলতে শিখি। তো এক পর্যায়ে আমাদের মাদ্রাসার যে পরিচালক আছে উনি বলল যে খুলনা প্রতিবন্ধী জেলা স্কুল আর আমাদের ফরিদপুর প্রতিবন্ধী জেলা মাদ্রাসা, এটার ভিতরে একটা প্রতিযোগিতা হবে, কন্টেস্ট হবে, ক্রিকেট খেলা। জি, এই জন্যে বাইরের থেকে উনি কিছু স্টুডেন্ট আনলো যারা আমাদেরকে এই খেলাটা শেখাবে, কেননা আমরা তো নতুন, আমরা পারি না ব্লাইন্ড ক্রিকেট। বাইরের থেকে যারা গেছে তো এদের সাথেও মোটামুটি ভালো একটা ক্লোজিং হয়ে গেল আমার। ওকে, মানে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো। তো এর ভেতরে আবার আমি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একজন ভাই, পরিচিত ভাই, তো ওনার বাসায় গিয়েছিলাম। উনি বিয়ে করেছেন, ম্যারিড। তো ওনার বউ হচ্ছে সিএল, মানে চোখে দেখে। তো ওনার বাসায় যে আমি একদিন থাকি, মানে ওনার ওয়াইফ ওনার সাথে মানে খুব বিশ্রী আচরণ করে। মনে করেন গ্লাসটা উনি খুঁজে পাইতেছে না, চোখে দেখতে পাও না গ্লাসটা কোথায়, অথচ উনি জানে যে কথাটা বললে একজন দৃষ্টি প্রতিবন্ধীর মনে আঘাত লাগবে, যে হার আমি দেখতে পাই না বলে এই কথাটা আমাকে বলে। ওইভাবে কাপড়টা রেখে আসলেও গালি দেয়, অনেক বিশ্রী কথা বলে। তো আমি এটা ওনার হাজবেন্ডকে, জি ওনার হাজবেন্ডকে, তো আমি এটা দেখে মানে আমার নিজের ভিতরে আমি নিজে কল্পনা করি যে আমি যদি এরকম একটা দেখা মেয়েকে বিয়ে করি তাহলে তো সে মেয়েটা আমাকে এরকম বলবে, গালি দেবে। তো এটা চিন্তা করে মানে আমি নিজে সিদ্ধান্ত নিই যে একটা ব্লাইন্ডের দুঃখ বুঝবে। এখন বিএল মেয়ে আমি কোথাও দেখি না, শুধু ছেলেই দেখি। মানে বিএল সিএল ব্যাপারটা ঠিক আমরা বুঝি না, তো ব্যাপারটা মানে দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে যে আছে এটা আমি জানতাম না তো। আচ্ছা,
মানে আমার ভিতর আবার এটাও হয় যে আচ্ছা যদি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে না থাকে তাহলে আমি পাবো কোথায়, আচ্ছা। খুঁজতে থাকি আমি মনে মনে। তো তারপরে আবার মাদ্রাসায় ফেরত আসি ওইখান থেকে, এসে আবার ওই ক্রিকেট খেলায় যোগ দিই। ওকে। তো যেহেতু ওর সাথে ক্লোজিং, আমি নামটা এখন বলছি না, একদিন দুপুরবেলা খাবারের পর আমরা দুজন হাঁটতে যাই। কার কথা বলছেন আপনি? মানে যারা আসছিল ক্রিকেট খেলতে, আচ্ছা, ও যে ছেলেটার সাথে আপনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো। মানে ওই ছেলেটার সাথে গল্প করতে করতে বলি, ভাই এই ভাইয়ের বাড়ি গেছিলাম, যা দেখে আসছি জানিস। তো ও বলতেছে, আরে যা, যদি দুইটা ছেলে যদি, একটা মেয়ে একটা ছেলে যদি ব্লাইন্ড হয় মানে দৃষ্টি প্রতিবন্ধী হয়, তাহলে ওরা কিভাবে কি করবে, একটা বাচ্চা হলে এটা মানুষ করবে কিভাবে। কিন্তু আমার নলেজে এটা ঢোকে না। আচ্ছা। আমার চিন্তা ওইটাই যে যদি আমি এরকম একটা মেয়ে বিয়ে করি তাহলে আমার জীবনে একটা কালো অধ্যায় নামে আসবে, কাজে আমি এটা করবো না। আচ্ছা, মানে আপনার মাথায় এটা আছে যে আপনার ফ্রেন্ডের ওয়াইফকে দেখে যে আপনি চোখে দেখতে পাই এমন কাউকে বিয়ে করবেন না। করবো না। আচ্ছা, ওকে। লাস্টে বলি, শোন, আমি যদি এটা করি তাহলে তো তোর কোনো সমস্যা নেই, তুই শুধু একবার বল যে দৃষ্টি প্রতিবন্ধী কোনো মেয়ে আছে কিনা। বলতেছে অনেক আছে। তো আমি বললাম, ভাই তাহলে আমরা যেহেতু ফ্রেন্ড, আমার তো কোনো ভাই নেই, মানে আমি এইভাবে ওকে বলি, তো আজ থেকে তুই আমার ভাই, আমরা দুই ভাই। ওকে। তো ভাই হয়ে নিশ্চয়ই ভাইয়ের খারাপ চাবি না, তো তুই আমাকে একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের নাম্বার দে। বলছে যে ভালো মেয়ে পাওয়াটা খুব টাফ ব্যাপার, তো তারপরেও আমার কাছে একটা মেয়ের নাম্বার আছে, তো দেখি আমি ওর অনুমতি লাগবে তোকে যদি নাম্বারটা দিই। তো তারপরে ওকে অনেকভাবে বোঝালাম যে না, তুই আমাকে দে, আমি কথা বলে সিস্টেম করে নেব। তো শুনলো না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই আমার সামনে থেকে, ও যদি আমাকে মিথ্যা বলে আবার। মানে আপনার মধ্যে একটা সন্দেহ জি। যে নাম্বারটা দিতে চাইলেও ও যদি আপনাকে না দেয়, তাই আপনি আপনার সামনে ফোন দিতে বললেন। জি। ওকে। তো আমার সামনে ওকে দিয়ে ফোন দেওয়ালাম। ফোন দিয়ে যখনই বলছে যে আপু তোমার নাম্বারটা একটা ছেলে চায়, তখনই মানে ও এক পর্যায়ে অনেকগুলো গালি দিল ওকে, মানে অনেক গালি দিল কে? রাশিদা? জাস্ট ওকে রাগ হয়ে বলছিলাম যে তুই কি ভাবে যে আমিও সেরকম মেয়ে, আচ্ছা। আমি হচ্ছে আমার ইচ্ছা পড়াশোনা করবো, তুই আমার পড়াশোনা নষ্ট করবি, তুই প্রেম কর, আমি করতে পারবো আচ্ছা, না, আচ্ছা, আচ্ছা। এরকম বলছিলাম। তো বলছে আপু তুমি কিন্তু প্রমিস করছো যে তুমি আমাকে বকা দিবা না। Okay. তখন আমাকে সে বললো যে আপু ছেলেটা আসলে ব্লাইন্ড ছিল না, এইভাবে তার কষ্ট, তো তুমি যদি নাম্বারটা দিতে চাও, সে একজন হাফেজ। হাফেজ শুনে মানে আমার একটু ভালো লাগলো। তাছাড়া বললো যে সে ব্লাইন্ড ছিল না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে ব্লাইন্ড হলো। আমি বললাম যে ঠিক আছে নাম্বারটা দিবি, তারপরে তাকে বলবি সে যেন প্রেম করার কোনো প্রস্তাব না রাখে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তার জীবন গল্প শুনবো আর তার সাথে কোরআন শরীফ শিখবো আমি তার কাছে। আচ্ছা। এটাই ছিল উদ্দেশ্য, তাকে কিন্তু আর উল্টাপাল্টা কিছু যেন বলতে নিষেধ করবি। তো- আচ্ছা, আচ্ছা। তো তারপরে মানে হাফেজের কথা শুনে এক পর্যায়ে নাম্বারটা দেয়। এখন ফোন যে দেব আমি, মানে আমার সাহস কুলাচ্ছে না, কারণ অনুমতি চাওয়ালাই যে গালিটা শুনছি, ওই রিয়াকশনটা যদি আমার উপরে আসে। মানে ওটা কি আপনি লাউড স্পিকার শুনছিলেন তখন? জি, আমি তো ওকে দিয়ে লাউড স্পিকার দিচ্ছি যে তুই যদি মিথ্যা বলিস তো তুই এভাবে কথা বল। ওকে। আমার তো শর্ত ছিল, নাম্বার দিছি ঠিক আছে, কিন্তু শর্ত ছিল, শর্ত ছিল যে কোনো প্রেমের দিকে আগানো হ্যাঁ যাবে না। এটা একটা শর্ত ছিল। আর একটা শর্ত ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, যে সেটা কি? আগামী 2 দিন পর আমার এসএসসি রেজাল্ট দিবে, রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত সে যেন আমাকে ফোন না দেয়। ওহ, কি কঠিন শর্ত জুড়ে দিল। তখন সে বলছিল আপু কেন? আমি বলছি না, যদি আমি ফেল করি তাহলে তো আমি বেঁচেই থাকবো না, আমি তার সাথে কথা বলবো কেন? হ্যাঁ, তো তারপরে মানে আমি এক পর্যায়ে গালির ভয়ে আর ফোন দিচ্ছি না। ওকে। মানে তার পরের দিন সকালবেলা ফোন দিই। আচ্ছা, মানে পরদিন সকালে তো ফোন তার পারমিশনই ছিল না আপনার? ছিল না, তবু কিন্তু দিয়ে তারপর ফেলে। আমি ফোন দিছি। আচ্ছা, মানে সাহস সঞ্চয় করে ফোন দিয়ে ফেললেন। হ্যাঁ, তো আমি ফোন দিয়েই মানে আমার নামটা বলছি Okay. যে আমি রহিম। হ্যাঁ, হ্যাঁ। মানে নাম বলার সাথে সাথে ও বলতেছে দেখেন ভাইয়া, আমি তো একটু গাড়িতে আছি, তো আমি গাড়ি থেকে নামার পর আপনাকে ফোন দেবো। এই কথা বলেও আমার ফোনটা কেটে দিয়েছে। তারপরে মানে আমি চলে আসছি মাদ্রাসায়। ওই মানে আমি ফোন দিছি যে এটা একটু মাদ্রাসা থেকে একটু দূরে ছিল। মাদ্রাসায় এসে মানে তখন আমরা ঘুমাইছি, মানে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের আচ্ছা, তখন আপনি কি পড়ছিলেন মাদ্রাসায়? তখন ব্রেল শিখছি আমি। আচ্ছা, ব্রেল শিখছেন। হ্যাঁ। জি, আমি মাদ্রাসায় এসে মানে শুইছি, তারপরে দেখি না সত্যি আমাকে ফোন দিছে ও। তো তখন একটু ভালো লাগলো যে যাক, একটা মেয়ে যখন কথা দিয়ে কথা রাখে, নিজের থেকে ফোন দেয়, তো সে মেয়েটা আর যাই হোক মনে হয় খারাপ হবে না। রিসিভ করলে তখন ও বলে যে আপনি এর কাছ থেকে নাম্বারটা নিয়েছেন? আমি বলছি হ্যাঁ। তারপরে ও পুরো ঘটনাটা আমাকে বলে। তখন আমার এখনো মনে আছে 47 মিনিট কথা হয়। বাহ। এবং আমার অ্যান্ড্রয়েড ফোনটা আনিনি, নাইলে আমি রেকর্ডগুলো আপনাকে ট্রান্সফার করতে। মানে রেকর্ড এখনো আছে আছে, এখনো? হ্যাঁ আছে। আচ্ছা, পরিচয়টা কতদিন আগে হলো? সেটা হচ্ছে 2012 ঘটনা। 2012 ঘটনা। এখনো সেই রেকর্ড গুলো সেই হ্যাঁ, ফোনে? রেকর্ড ছবি অনেক সব রেকর্ড আছে, আছে এখনো, সব আছে। অনেক ব্যাপক, মানে সেই ধরনের একটা প্রেমের গল্পই মনে হয় শুনবো এখন আমরা, না? আমি এক পর্যায়ে বলি যে না, আমার ইচ্ছা এরকম এরকম যে আমি প্রতিবন্ধী হয়েছি, আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করব।
মানে আপনি বিয়ের প্রস্তাবও তখন দিয়ে ফেললেন? আমাকে প্রেমের বলেই প্রস্তাব দিয়ে ফেলে। এই 47 মিনিটের মধ্যে, যেখানে এত নিষেধাজ্ঞা ছিল যে এটা করা যাবে না সেটা করা যাবে না, হ্যাঁ? মানে আমি বলেই ফেললাম তা তখন রাশিদার কি মানে সবকিছু তুলে নিলেন? না, তুলে নিলাম না, মানে ওর গল্প বলতে বলতে এক পর্যায়ে ও বলছে যে তোমাকে একটা কথা বলবো, মানে যখন বলছেন তোমাকে একটা কথা বলবো, তখন আমি বলছি যে প্লিজ আপনি আমাকে এইভাবে বলবেন না, একটু সুন্দর ভাবে বলেন। মানে আমি শুরু থেকে চেষ্টা করতেছিলাম যে তুমি ভেতরে চলে আসো। কিন্তু আমি চাচ্ছি না সেটা। আপনি চাচ্ছেন আপনি করে বলুক, তাই তো? হ্যাঁ, কারণ ওই যে আমি তো জানি আগে থেকে সে যে প্রেমের প্রস্তাব দেবে আমাকে, এবার বলছি প্লিজ আপনি আমাকে একটু সুন্দর তা করে আপনি বলেন। এটা কিভাবে বুঝলেন যে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে? ওই যে আমাকে সেই ছেলেটা বললো যে আপনার নাম্বার চাওয়া মানে কি, তার মানে প্রেমের প্রস্তাব দেওয়া। মূলত হচ্ছে আমি যখন বলি, মানে তুমি শব্দটা যখন আমার করেই নিচ্ছি আমি, মানে যতই ও নিষেধ করে, দেখেন এই আপনার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ও সরাসরি আমাকে বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তো আমি বলছি যে আমি যে ভাষায় বলতেছি আমি তো আপনাকে গালি দিচ্ছি না, আমি তোমাকে গালি দিচ্ছি না। তো বলতেছে না, মেয়েদেরকে এই ধরনের কথা বলতে নেই, মানে প্রেমের প্রস্তাব দিতে নেই? না তুমি করে বলতে নেই। মানে তুমি ভাষাটা যখন বলছে সে, তখনই আমার মনে হচ্ছে সে যেন প্রেমের প্রস্তাব দিচ্ছে। না না না, ঠিক আছে, বুঝতে পারছি। মানে একটু রেসপেক্ট রেখে একটু আপনি করে, হ্যাঁ, এটা একটু রাশিদার ভালো লাগে আর কি। ওকে, ও যতই বলে আপনি করে বলেন, আমি ততই আর ততই আপনি তুমি করেই বলছেন। তো এক পর্যায়ে আমি ওকে বলি পুরো ঘটনাটা, মানে পুরো আমার জীবনে এতক্ষণ যা বললাম এর মানে শর্ট বর্ণনা দিই। তারপরে মানে ও একটু নর্মাল হয়। মানে আপনার জীবনের যে ঘটনা, আপনি যে অন্ধ হলেন, হাফেজ হলেন, এখন আবার ব্রেইল পড়ছেন, আচ্ছা, এইসব কিছু ওকে বললেন। তারপরে রাশিদা কি একটু মনে হলো যে না আপনি, আমার তখন মনে হলো যে তাহলে আমি কিভাবে প্রেমের প্রস্তাব, যদি এখন সে দিয়েই ফেলে আমি কি করব? আচ্ছা, তো আমি তো আর ফেলতেও পারবো না, তাছাড়া আমি বাবা মায়ের আদরের সন্তান, আমি এটা তো তাদের অজান্তে মেনেও নিতে পারি না। সেটাই। তখন এক পর্যায়ে আমি শর্ত রাখি যে ভাই প্লিজ আজকে আমার সাথে আপনার কথা হবে না, আমি কালকে রেজাল্টের পর না, কথা আমি বলবো। এখানে বলেই ফেলি অলরেডি। আমাকে বলেও, বলার পরেই আমি ওকে কথাটা বলি, আমি যেহেতু আপনার নাম্বারটা পাইছি, আজ হোক আর কাল হোক আমি আপনাকে বিয়ে করবো। আর আমি আপনাকে ডিস্টার্ব করবো, আপনি যাই বলেন। এক প্রকার হুমকির মতো দিল নাকি? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করবো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন। আচ্ছা, তখন আমি একটু রাগ হই, আমি তাকে রাগটা দেখাই না, যে হঠাৎ তার সাথে আমি কথা বলছি, আমি তাকেই বা কেন রাগ দেখাতে যাবো, নিজের মধ্যেই কন্ট্রোল করি। যে সেটাই। আমি রেগে গিয়ে তাকে বলি, বুঝলাম যে রাগ করেছেন, রাগ করাটা হয়তো স্বাভাবিক। আমি রেগে গিয়ে বলি যে প্লিজ আপনি আমাকে ফোন দেবেন না। কিন্তু তার মধ্যেও কি মনের মধ্যে একটু ভালো লাগে কাজ না, করছে? আমার ভালো লাগে কাজ করছে না তখনও, মানে একটু ভয় কাজ করছে আমার। আচ্ছা, কিসের ভয়? ওই যে রেজাল্টের ভয়? বাবা মায়ের, যদি বাবা মারে, আমার বাবা প্রচুর রাগী। আচ্ছা, এই ভয়ে আপনি তখন আর কাজ করছেন না ভিতরে হ্যাঁ, কিছু? আবার একটা কাজ করছে যে যদি আমি এখন তাকে বলি যে হ্যাঁ আমি ভালোবাসি, ওকে, কিন্তু কালকে আমার রেজাল্ট দিবে, যদি ফেল করি, যদি আমি ফেল করি তাহলে তো আমি বাঁচবই না, তাহলে সেও কষ্ট মানে আপনি পাবে। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রেজাল্ট খারাপ হলে? আমি কমপ্লিট সিদ্ধান্ত যে যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমার একটা বোন আছে, আমি পরে আসছি সে বোনের কথায়, তাকে আমি অলরেডি বলেই ফেলি যে আপু যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে আমাকে কিন্তু আর দেখতে পাবি না। একটা ভাইও আছে, তাকেও বলি, দুজনে আমাকে বোঝাতে শুরু করে, কিন্তু আমি কারো কথাই মানি না। আমি এক পর্যায়ে বলি যে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে পরে। পরের রেজাল্টটা কি হলো? A- ছিল। আচ্ছা, বেটার রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট তো করেছেন। এবার আমি ওকে বলি যে প্লিজ আপনি যদি কথা বলতেই হয় আমাকে যদি ভালো, এবার আমার মধ্যে একটুখানি কাজ করছে যে আসলে আমি যদি তাকে কিছু বলি, সে যদি সত্যি সত্যি কিছু করে ফেলে, আবার সে বলছে যে তোমাকে যদি আমি না পাই তাহলে আমিও বেঁচে থাকবো না। রহিমের কাছে আসি যে কেন ভাই এত বদ্ধপরিকর হয়ে গেলেন যে একটা মেয়ের সাথে প্রথম দিন কথা, তাকে না পেলে বাঁচবেন না কেন, কিভাবে? মানে আমি দেখি আমার অনেক ফ্রেন্ডরা প্রেম করছে, আচ্ছা, তো ওরা মানে মেয়েরা বলে একটা হয় একটা, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি প্রথম দিনই দেখছি যে ও আমাকে ডেট দিছে যে আমি 1 ঘন্টা পর আপনাকে ফোন দেবো, ঠিক 1 ঘন্টা পর ফোন দিছে। তো আমি মানে এটাই ভাবলাম যে মেয়েটা খারাপ হবে না। ও যখন ফোন দিচ্ছিল আমি কেটে দিছি, কারণ আমি তো তাকে ওয়াদা দিছি যে আমি গাড়িতে আছি, আমি আপনাকে জাস্ট 1 ঘন্টা পরে আমি এবং কথাটা রেখেছেন আপনি পরে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপরে কি হলো? মানে রেজাল্টের দিন আসলো, ওই দিন তো কথা শেষ নাকি? না, সেদিন আমি যখনই নিষেধ করি তবুও সে আমাকে ফোন দেয়। ওই দিন আরো ফোন দিয়েছে? আবার রাতে ফোন দেয় সে, আচ্ছা, 12টায় ফোন দেয়। সে সময় আমি আর শক্ত হই না, আচ্ছা। আমি জাস্ট ওর সাথে কথা বলি। আমার মধ্যে একটু ভালো লাগা কাজ করতেছিল যে আসলে সেই ছেলেটা নিশ্চয়ই ভালো, যেহেতু সে হাফেজ। হ্যাঁ, তো তারপর মানে যেদিন রেজাল্ট পায় ও সর্বপ্রথম আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে সাথে সাথে আমাকে আই লাভ ইউ বলে। মানে রাশিদা আপনাকে ফোন দিয়ে আই লাভ ইউ বললো? আমি ঠিক এভাবে বলছিলাম না, আচ্ছা, আমার কিভাবে রেজাল্ট তাহলে? সবশেষে মানে আমার রেজাল্ট পাচ্ছিলাম না সারাদিনে, হ্যাঁ, তখন আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। ওকে, আমার ভাইও খুব ইয়ে করতে থাকে, তার মধ্যেও আমার ভাবির সাথে কথা সেরে ফেলে রাতের শর্ত অনুসারে। মানে আপনার ভাবে কি কোথায় পাইছে?
আমার ওই রাতে কথা বলার পরে ওর সাথে আমার শর্ত হয় যে যদি আমার ফ্যামিলি তোমাকে মেনে নেয় তাহলে সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসবো। ও তখন বলছে আমি কাকে বলতে হবে বলো, আমি তাকেই বলবো। তো এই কথা বলার পরে আমি আমার ভাবির নাম্বার দিই। তখন আমার ভাবির সাথে সে সকালেই কথা সেরে ফেলে, কিন্তু তারা যে কখন কথা সেরে ফেললো আমি জানতাম না। আচ্ছা, তো আমার রেজাল্ট যখন পাচ্ছে না, আমি তো সারাদিন খুব কান্নাকাটি করতেছি। এক পর্যায়ে ভাইয়া সন্ধ্যা হবে হবে এমন সময় আমার সেই যে টিচারের নাম আমি বলছিলাম আব্দুল সামাদ, উনি এক পর্যায়ে বলছে যে আমি রেজাল্ট পাইছি A-। ওকে, সেই সময় খুব খুশিতে আমি ওকেই সর্বপ্রথম ফোন দিই। আমার আচ্ছা, বাবাকে যে দিতে হবে সেটা সেই ভুলে কথাটা গেছেন। আমি ভুলে গেছি। ওকে, তো আমি এবার ওকে ফোন দিয়ে বলি আমি ফেল করছি। বলছে না তো এটা তো সম্ভব না। এই কথা বলে বলতেছে না তো কি কথা বলবো সেটা সত্যি করে বলো, তোমার ফ্যামিলি মেনে নিছে। আচ্ছা, তার আগে আমার ভাবিও আমাকে বলছে, আমি সব ঘটনা শুনছি। ওকে, এই কথা বলার পর তখন তো আমার মনে প্রচুর সাহস। এই কথা বলে আমি ফোনটা কেটে দিই, আবার কল করি। আচ্ছা, আমি ও ফোনটা যখন রিসিভ করে তখনই আমি সাথে সাথে কথাটা বলি। কি বলেছিলেন? আই লাভ ইউ বলেছিলাম। তখন ও বলছিল যে কি বলছো আরেকবার বলো। তখন আমি সাথে সাথে ফোনটা কেটে দিই, আমি আর রিপিট করি না। আমি হাসলাম এই কারণেই যে যেখানে রহিম আপনাকে মোটামুটি হুমকি দিয়েছিল তোমাকে বিয়ে করবই, সেখানে যে প্রান্তেই থাকো না যেখানে কেন। যে প্রান্তে থাকো না কেন, সেখানে আপনি উল্টো মানে ভালোবাসার কথাটা জানিয়ে দিলেন। তখন রহিমের কিরকম লেগেছিল, কি মনে হলো তখন? তখন আসলে মানে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি ওর ফ্যামিলির সাথে যখন আলোচনা করছি তখন টোটালি বলছি যে আমার ফ্যামিলির অবস্থায় আমি এরকম দেখতে পারেন, তারপরেও আপনাদের একটা অনুরোধ দ্বিমত করবেন না। আচ্ছা, তখন আমার ভাবি বলছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি আমার ননদকে বলবো যেন তোমাকে ভালোবাসে। আমার তো ওইখান থেকেই সাহস। আচ্ছা, তারপরে কি হলো? প্রেম চলছে? তারপর আমরা দীর্ঘ 1.5 বছর প্রেম করছি। 1.5 বছর প্রেম করেছেন? মানে এসএসসি পরীক্ষার পর আমার তো রেজাল্ট হয়, তখন আমার বাবা তো আর পড়াতে পারছে না, আর্থিক অবস্থা খুবই দুর্বল। আর তখন ভাইও সেরকম সাপোর্ট পাচ্ছে না। সেক্ষেত্রে আমি এখানে মিরপুর আইডিয়ালে ভর্তি হই। তো আমি ভাবলাম যে দিবে তো কিছু না, কোনোভাবে তো নেওয়া তো যাবে। আমি ভর্তি তো হই আগে। এভাবে আমাদের প্রেম চলতে থাকে, একসময় আমাদের সিদ্ধান্ত হয়। আর তখন কেউ কাউকে দেখিনি। দেখা তো এমনিতেও সম্ভব হতো না হয়তো, না। মানে সামনাসামনি কখনো আসেননি কেউ কারোর? না। ফোনেই কথা হচ্ছে? হ্যাঁ, ফোনেই কথা হচ্ছে। আর রহিম তখন কি করছেন? পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাই তো? জি, আমি ব্রেল মাদ্রাসাটায় আছি। তো এইভাবে মানে আমাদের রিলেশন অনেক দূর যায়। 10টা থেকে 3টা পর্যন্ত কথা বলি আমরা। আমরা শুধু প্রেমের আলাপও করতাম না, আমরা পড়ার রুটিন করে ফেলতাম। কে কখন কি পড়বো না পড়বো, কাকে কোন টাইমে ফোন দেওয়া যাবে না, মানে এটা রুটিনের মধ্যে থাকতাম যেন কারো পড়াশোনার ক্ষতি না হয়। ওকে, তো তারপরে মানে এক সময় আমি বলি যে দেখো এভাবে আর চলবে না, আমি তোমাকে দেখবো। ও বলে যে দেখো আমিও তো তোমাকে দেখতে চাই, তো প্রবলেম হচ্ছে আমি ব্যাচেলার বাসায় আছি। ওই দিন থেকে পরশু দিনের কথা বলে যে পরশু দিন আমার 2টা বান্ধবী আসবে, তখন তুমি এসে আমার সাথে দেখা করতে পারবে, কারণ আমি ব্যাচেলার, একটা মেয়ে একটা রুমে এইভাবে কিভাবে দেখা করবো। তো ডেট দিলে আমি ওর ওইখানে যাই। যখন আমি ওর কাছে যাই তখন আমার কাছে মানে টাকা নেই, গাড়ি ভাড়াটা ছাড়া আর 30 টাকা নিয়ে আমি ওর বাসায় যাই। মিরপুর থেকে আমাকে রিসিভ করে নিয়ে যায় বাসায়, ও আসে আর ওর সাথে করে একজন নিয়ে আসে ওর বান্ধবী। আচ্ছা, বাসায় যাওয়ার পরে আমি ওই দিন বাসায় যেতে যেতে বিকাল হয়ে যায়। ওই দিন ওইখানে থাকি। রান্না বান্না তখন আমি নিজেই করছিলাম, কারণ আমি ব্যাচেলার ছিলাম। আচ্ছা, কারণ আমার পড়াশোনা খরচ তো কেউ দিচ্ছে না। বিভিন্ন বৃত্তির আবেদন করবো, মানে এইভাবেই চলছে। চলছে আর কি বাসা কোনোভাবে। নিচ্ছি, আর সামনে দেখা যাক না পরিবার কদিন না দিয়ে পারে, সেটাই। এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার মনে। তো তারপরে আমি ওই দিন রাত্রে থাকি ওর কাছে। তো এর ভেতরে আবার একটু বলি, ওর দুঃসম্পর্কের একটা ভাই আছে, তো ওনার নামটা আমি বলতে চাচ্ছি না, সেও ব্লাইন্ড। সেও ব্লাইন্ড। তো এক পর্যায়ে সকালবেলা সে আসে 10টার দিকে করে, দেখে যে আমি ওর হাত ধরে দাঁড়ায় আছি। আচ্ছা, তো উনি এসে দেখার পরে বলতেছে যে আমি আজকে রাত্রে দেখছি তুই ওই ছেলেটার সাথে ঘুমাইছিস একসাথে। ওকে। তো ও তো অস্বীকার, না ঘুমায় নাই। আপনারা ছিলেন সেটাই বলছিলাম। ছিলেন একসাথে, বাট না, একসাথে এক ছিলে বেডে নয়? একই রুমে বলতে না, আচ্ছা, আমার পাশে অন্য আর একটা রুম ছিল। একই জায়গায় থাকতে পরিচিত হয় না, তো আমি অন্য রুমে ওকে রাখি, আর আমার সে 2টা বান্ধবী আর আমি এক রুমে থাকি। আচ্ছা, তো তারপর মানে ও তর্ক বিতর্কে এক পর্যায়ে বলে যা তুই আর এখানে থাক, তুই কে, আমি তোকে দেখতেছি। তো এই কথাটা বলে ও চলে যায়। রুম তালা মেরে দেয় সে, মানে বাইরে থেকে। বাইরে থেকে দুজনকে ভিতরে রেখে বাইরে থেকে তালা মারলো? ও ভিতরে, আমিও ভিতরে, আর ওর যে আরো 2টা বান্ধবী ছিল এরাও ভিতরে। এরাও ভিতরে। তালা দিয়ে ও চলে যায় 20 মিনিট সময়। তারপরে আমি দেখি পুলিশ। আচ্ছা, উনি সম্পর্কে কি হয়? উনি ভাই আর কি, আমারই মতো প্রতিবন্ধী, মানে আপন আপনার কিছু না। আপন কিছু না? না। ওকে। 20 মিনিট পর আমি দেখি পুলিশ মানে ওই বাসার ভিতরে ঢুকছে। তো আমি মানে দরজা খুলছে, দরজা খুলে বলতেছে এই ঘরে কে আছে, আমি সামনে বেরোয় আসছি। ভয় পেয়ে যাই আমি। আচ্ছা, পরে পুলিশ দরজা খুলে বলে কে আছে ভিতরে, পরে ও আসে, এসে বলে তোমার এখানে কোনো ছেলে আছে? হ্যাঁ আছে।
পরে আমি আসি সামনে আসার পরে মানে ও পুলিশকে বলছে যে এরকম এরকম ওর বাবা মা আমাকে দায়িত্ব দিয়েছে ওকে দেখাশোনা করার। এই ছেলেটা জোর করে আসছে, মানে ওর কোনো অনুমতি না নিয়ে ওকে। আসে বাইরে ছিল, আমি এইভাবে দেখে তালা দিয়ে দিছি। পুলিশ অলরেডি আমাকে মানে ধমক টমক দিয়ে বলতেছে চলো থানা চলো, বলে মানে হ্যান্ডকাপ লাগাবে, আমার হাত ধরে রাখছিল সে। তো আমি পুলিশের পাশাপাশি দাঁড়ানো, আমি ওকে বলতেছি শোনো আমি যাই, তবে এটা মনে করো না যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল আমি তোমাকে ভুলে গেলাম। তো ওর বান্ধবী ওকে বারবার বলতেছে শোনো। আমি একটু ভীতু হয়ে যাই, কি বলবো আমি সেটা বুঝে উঠতে পারছি না। নার্ভাস ফিল করেন কিছু? হ্যাঁ, কখনোই পুলিশ দেখিনি তো, হঠাৎ দেখে ভয় পেয়ে যাই। আচ্ছা, মানে ওর বান্ধবী ওকে বারবার বলতেছে তুই কিছু একটা বল, তাহলে ছেলেটাকে এখন থানায় ধরে নিয়ে যাবে, নিয়ে মারবে। আচ্ছা, তো মারার কথাটা যখন বলছে ও তখন সামনে আসছে, সে বলতেছে যে আপনাদের এত বড় সাহস যে আমার সামনে থেকে ওকে ধরে নিয়ে যাবেন, আমাদের তো বিয়ে হয়েছে, ও তো আমার হাজবেন্ড। আচ্ছা, আপনি কেন নিবেন? আপনার প্রশ্ন করার প্রয়োজন মনে হয় না? একটা মেয়ের কাছে একটা ছেলে কেন আসতে পারে? ওকে, তখন পুলিশ বলছে যে এই তুই ছোট মেয়ে, কেন কথা বলছিস? তোর তো 18 বছর হয়নি। আমি বলছি সেটা তো আপনার ব্যাপার না, কিন্তু আমাদের বিয়ে হয়েছে। কিভাবে হয়েছে? ফ্যামিলি মতামত। তখন সে আমাকে বলছে যে তাহলে তোর কাবিননামা দে। তখন আমি তাকে বলছি যে স্যার আমি একদিন কথা বলছি, আপনি বেয়াদবি ধরবেন না। আপনার কি বিয়ে হয়েছে? আমার তো কথা শুনে মনে হচ্ছে যে আপনি খুব বয়স্ক লোক, তো যদি বিয়ে হয়ে থাকে আপনার কাবিননামাটাকে আপনি সাথে নিয়ে রাখেন। আমি তাকে ঠিক এভাবেই বলছিলাম ওকে, যে আপনার কাবিননামাটাকে স্যার আপনি সাথে রাখেন অফিসে। তখন সে একটু বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্ত হলে আমি তখন তাকে বলি যে স্যার এই লোকটা আমরা জাস্ট সম্পর্ক, কিছুই না, আর এ হচ্ছে আমার স্বামী। আমি কলেজে পড়াশোনা করি, সে এটা চায় না, তাই সে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য সে এসব খারাপ মানে কাজ ও করে। টোটালি বলছে যে আমি ওকে চিনি না। সে এরকম আমাকে প্রায় সময় ডিস্টার্ব করে, সে কথাটা আমি তাদেরকে সেই সময় সত্যটাই তো বলি। তারপর মানে পুলিশ আমাকে রেখে চলে যায়। তো এরপরে মানে বাড়িওয়ালাটা জানতে পারে। আচ্ছা, তো বাড়িওয়ালাটা জানার পরে মানে ওকে সরাসরি বলে যে দেখো পুলিশ যেহেতু আমার বাড়ি তোমার কারণে একবার ঢুকছে, তোমাকে আমি আর এই রুমে থাকতে দিতে পারবো না, ওকে, তোমাকে এক্ষণ বেরোয় যেতে হবে। আচ্ছা, 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 তো তখন আপনার 3টা 3:30 বাজে দিন। আচ্ছা, তো এখন আমাদের কাছে টাকা নেই, আমরা যাবো কোথায়? বাড়ি ভাড়া তো নাই আমার কাছে, 1 মাস পরে দিব। তো মানে আমরা ওই বাসা থেকে এক পর্যায়ে চলে আসি, বেরোয় যাই বাসা থেকে। এখন আমরা চলে আসেন। রাশিদা যেটা বলছিল যে বাড়ি ভাড়াটাও পরে দিবে, আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিন্তু নেই। পালাই আসিনি তখন। এক পর্যায়ে আমি 3000 টাকা যে কোনো ভাবে ম্যানেজ করি, ভাবে টাকা রেখে পালাই বের হইনি। বেরোতে হতে অনেক সময় হয়ে যায়, আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়। আচ্ছা, যে কোনো ভাবে একজন থেকে ধার করি, আচ্ছা, দিয়ে বের হয়ে যায়। মাগরিবের আজান একজন বলছে যে এই তোরা আয়, আমি তোকে টাকা দিব, পরে পেমেন্ট করবি। কথা বললে আমরা দুজন যাই, গিয়ে 1 নম্বরে তাকে আর খুঁজে পাই না। আচ্ছা, আমরা তাকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে মিরপুর 10-এ চলে যাই। আচ্ছা, শুধু জাস্ট কাপড় চোপড় গুলোই আমি নিয়ে বেরোইছিলাম, আর কিছু না। তাকেও সেখানে পাই না। ও তখন ওর একটা মামাকে ফোন দেয়, সেই মামা আমাদেরকে কিছু টাকা দেয়। মানে প্রতিবেশী মামা, আমার আপন কেউ না। যখন ওর মামা ঘটনাটা শুনে তখন একটু বিভ্রান্ত হলেও টাকা সে দেয়। আচ্ছা, সে টাকায় আমাদের হয় না, কিন্তু টাকা না হলে কি করবো, রাত তো অনেক হয়ে গেছে, কোথায় যাব? তো সে সময় প্রচুর বৃষ্টি শুরু হয়। সে সময় আমরা মিরপুর 10-এ ওভারব্রিজের উপর, আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। আচ্ছা, সে সময় এমন একটা অবস্থা যে আমি বা দাঁড়াবো কোথায়, ওই বা দাঁড়াবে কোথায়, ভিজবই তো। তখন ও ওর গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলে, আচ্ছা, একদম খালি গায়ে হয়ে যায়, হয়ে আমাকে বলে তুমি বসো। আচ্ছা, আমি বসলে ও আমার মাথার উপর পাঞ্জাবিটা দেয়, প্লাস আমার পেছন থেকে ও দাঁড়ায়। আচ্ছা, আমি ওই রেলিংটার মুখ বরাবর আমি বসি, বসলে ও পাঞ্জাবিটা দিলে আমি বসে থাকি, ও পেছন থেকে দাঁড়ায় যেন আমার গায়ে পানি না পড়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেভাবে আমাদের রাতটা কেটে যায়। এভাবেই আপনারা দুজন ওখানে দাঁড়িয়ে রাতটা কাটালেন? হ্যাঁ, কোথায় যাব? সে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আমাদের তো যাওয়ার জায়গা নেই। এটা কিভাবে করেছেন জানি না। কি ভালোবাসা দেখুন, যে একজন মানুষ একজন মানুষকে আগলে আছে, এটাকেই বোধহয় ভালোবাসা চাওনি বলে কিনা। ওরা আপনারা এভাবেই রাতটা পার করে দিলেন, পুরো রাতটা বৃষ্টি হলো এবং ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকলেন। হ্যাঁ, ওভারব্রিজের উপর, ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে হ্যাঁ, থাকলেন। ওকে, দাঁড়িয়ে থাকলাম। এভাবে রাতটা আমাদের কেটে, আমি বসা ও দাঁড়ানো, এক পর্যায়ে সকাল হয়ে যায়। সকাল হলে তখন আমাদের এই টাকায় তো আর হবে না। আমার মা আমাকে খুব শখ করে, আমার মায়ের কাছে আমার চাওয়া ছিল যে তুমি আমাকে রূপার নুপুর বানাই দিবা, আমার বাবাকে বলতাম যে তুমি আমাকে কানের দুল দিবা। ওকে, তো এইভাবে আমার মা আমার ইচ্ছাটা পূরণ করে, আমাকে রূপার নুপুর দেয়। প্রথমেই পরে আসি বাড়ি থেকে, পরে আসার পরে সেই নুপুরটা আমি বিক্রি করে ফেলি। বিক্রি করে সেই টাকা মিলে তখন দুজন আমার বাড়ি যাই। আচ্ছা, মানে যে আমি first। তখন যাই যে মানে আমার একটা চিন্তা যে ও তো দেখতে পায় না, কারণ আমি ওকে একা যদি ছাড়ি কিভাবে ওকে একা ছাড়বো। ওকে, ওর ওই টাকাটা দিয়ে আমরা ফার্স্ট, মানে আমার লাইফের ফার্স্ট আমি চট্টগ্রাম যাই ওকে নিয়ে। আচ্ছা, তখন আমার একটু ভয় লাগে, ভয় লাগলে আমি আমার ভাবিকে ফোন করি ওকে, যে ভাবি ও তো আসছে, আমার তো একটা বিপদ হয়ে গেছে, কি হয়েছে সেটা আমি পরে বলছি, কিন্তু আমার তো বাড়ি যেতে হবে ওকে নিয়ে, ও তো আসছে।
তখন বলছে তাহলে বাবাকে ফোন দিতে বলো। তখন ও আমার বাবাকে ফোন দিল, আমি ওকে নাম্বার দিলাম। ও ফোন দিয়ে বলছে যে আঙ্কেল রাশিদা তো একটু বেশি অসুস্থ, ওকে বাসায় দিয়ে যেতে চাই। আচ্ছা, তখন আমার বাবা বলে আমার মেয়ের অসুস্থ বেশি, তাহলে ঠিক আছে তুমি নিয়ে আসো। কথা বললে আমি ওকে নিয়ে বাড়ি যাই। আপনার পরিবার তো ওর ব্যাপারে জানেই, হ্যাঁ, এবং জানেই। ওর ব্যাপারে সম্মতিও আছে বিয়ের। হ্যাঁ, হ্যাঁ, সম্মতি মানে আছে। ওর এই জন্য- বাবা ছাড়া সবাই আছে। তখন আমার বাবা জানতো না, আমার ভাবি, ভাই, আমার মা জানে। আচ্ছা আচ্ছা। কারণ আমার বাবাকে এভাবে বলে আমি বাসায় যাই আর কি। সেই সময় যাওয়ার পরে আমাদের কথাবার্তা হয়, বাড়িতে দেখার পরে ও চলে যাবে, সেই সময় আমার ভাবি আমার বাবাকে বিষয়টা বলে ওকে। যে ওদের তো একটা বিয়ে দেওয়া দরকার। কথা বলার পরে যখন একটা সিদ্ধান্তে এসে যায়, তখন ও বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আবার ফেরত আসে। ওকে। আসলে আমাদের এলাকায় ও কন্টিনিউ থাকে। আচ্ছা, বাবা কি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, যে কোনো ভাবে আমার ভাবি করলেন। আচ্ছা, তো ও কন্টিনিউ থাকে সেখানে। এক পরিচিত লোকের মাধ্যমে ও একটা চাকরি পায়, Okay. সেখানে ও চাকরি করে। মসজিদের চাকরি। এটা মসজিদে ইমামতি করে, আচ্ছা। ও পড়াশোনা ছেড়ে দেয়। তখন আমারও পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওকে। তখন ও থাকে, আমাদের পরবর্তীতে বিয়ে হয় আর কি, চাকরি করতে থাকে। তখন চাকরির বিয়ে মধ্যেই হয়ে গেল। আমাদের বিয়ে হয়। হ্যাঁ, আচ্ছা, তখন আপনি মসজিদে ইমামতি করছেন এবং আপনি পড়াশোনা করছেন না। এই মুহূর্তে আপনার বাবা এবং ফ্যামিলির অন্যরা তো রাজি, বিয়েটা হয়ে গেল। বিয়ে করে ফেললাম। পরে বিয়ে করার কিছুদিন পর একটা কারণে মানে আমার চাকরিটা চলে গেল। আচ্ছা, আপনি মসজিদে ইমামতি করছিলেন? জি, ওকে। আমার চাকরিটা চলে গেল। এখন কিভাবে চলবো আমরা? আবার চাকরি খোঁজার জন্য নারায়ণগঞ্জে চলে আসলাম। ওকে, মানে রাশিদাকে সাথে করে নিয়ে চলে সাথে করে আসলেন? নিই। মানে কিসের ভিত্তিতে আসলেন যে একেবারে নারায়ণগঞ্জে চলে আসতে হলো? মানে কেন? নারায়ণগঞ্জে ওইখানে একজন একটা তথ্য দিল যে ওইখানে গার্মেন্টস কাজ করা যায়। ও আচ্ছা, খোঁজ খবর নিয়েই আসলেন। আমার একটা ফ্রেন্ড ছিল, সে বলছিল যে এখানে গেলে মানে ওর পরিচিত লোক আছে, ও গার্মেন্টসে বা কোনো কাজে ঢুকাই দিতে পারে। হ্যাঁ, তো তারপরে আমি মানে চলে আসি ওকে নিয়ে। ওইখানে আমরা মানে 1 মাস থাকি। 1 মাস থাকি, কোনো কাজ পাই না। আমরা যে 1 মাস থাকি, সে সময়টা ভাই আমাদের খুবই কষ্টে কাটছিল। কষ্টে বলতে আমরা তো কোনো বাসা মানে ইয়ে দিতে পারছি, টাকা পাচ্ছি না, আমাদের তো কোনো কোনো উপার্জন কাজকর্ম তো নেই। দুজনের কারোরই নেই। না, কারোই নেই। তখন রান্নাঘরও ছিল আমার চাইতে অনেক দূরে। আচ্ছা, আমি যে রান্না করতে যাব তা হচ্ছে না, কারণ অনেক বাসা একটা ভাড়া নিলেন আর কি, উঠলেন হ্যাঁ। কোন রকম। হ্যাঁ, তা আমার আর রান্না করতে যাওয়া সম্ভব হয় না। ওকে। আর টাকাও তো নাই যে 3 বেলা রান্না করে খাবো, সাহস করে যাব, তাও হয় না। সকালবেলা 10 টাকার চানাচুর কিনি আর 15 টাকার মুড়ি কিনি আচ্ছা, আমরা। এই হচ্ছে আমাদের 3 বেলার খাবার। এই 3 বেলার খাবার। এই হচ্ছে 3 বেলার খাবার। 10 টাকার চানাচুর এবং 15 টাকার মুড়ি। চানাচুর মুড়ি আপনারা 3 বেলা খাচ্ছেন। 3 বেলা খাচ্ছি। দেখুন প্রিয় শ্রোতা, যে একটা জীবন কোত্থেকে কোথায় যায়, এরকম হয়তো অগণিত ঘটনা আমাদের আশেপাশে আছে। আমরা জানি না যে এরপরে আমরা কি শুনছি। হ্যাঁ, তারপরে তারপর চাকরি না পেলে আমরা ওইখান থেকে ব্যাক চলে আসি চট্টগ্রামে। পরে ওর বাবা অসুস্থ হয়ে যায়। তো ওর বাবা অসুস্থ হয়ে যায়, এখন আমরা কি করব? আমাদের কোনো চাকরি নেই। মানে ওর ভাই ওর বাবাকে দেখবে না আমাদেরকে দেখবে। এখন আমারও কোনো কাজ নাই, আমিও চোখে দেখি না, ওরও কোনো কাজ নাই, ও চোখে দেখে না। এখন আমরা কি করব? সে সময় আমার ভাই দেশের বাইরে ছিলেন। আচ্ছা, মানে হালকা কিছু টাকা দিত, এটা দিয়ে আমরা কোনো মতো মানে খায় না খেয়ে কাটাইতাম। তার মাঝখানে আমার ভাই যখন দেশের বাইরে ছিলেন, কিছু টাকা আমাদেরকে দিচ্ছেন। তার মধ্যে আমার ভাইয়ের হঠাৎ করে চোখে লোহা পড়ে। আমার ভাই তো রাজমিস্ত্রি কাজ করতেন দেশের বাইরে। দেশের বাইরে। ওকে। সেই সময় একটা লোহা পড়ে চোখের মধ্যে, যার কারণে আমার ভাইকে দেশে চলে আসতে হয়। অনেক অপারেশনের পরেও সেটা খুলতে পারে না, যে কোনো কবিরাজ দ্বারা এটা লোহাটা খুলে নেওয়া হয়। মানে লোহাটা পড়ে বলতে মানে কোনো লোহার টুকরা? হ্যাঁ, কোনো ছোট যে আচ্ছা, একই আচ্ছা। মানে অর্ধেক যে ছোট এটুকু, এগুলা আমার ভাইয়ের চোখের মধ্যে ঢুকে পড়ে। ওকে। 3 বার অপারেশনের পরেও সেটা খুলতে পারে না। সেটা বের হয় না? না, দিনে ওরা এক্সরেতে দেখতে পায়, কিন্তু অপারেশনের সময় খুঁজে পায় না। এভাবে করে আমার ভাইয়ের লাইফটাও নষ্ট হয়ে যায়। মানে তখন তিনি তো কি আর এখন চোখে দেখতে পান? পায়, তারপর যে একভাবে খোলে, খোলার পরে আমার ভাই আর আমাদেরকে টাকা পয়সা দিতে পারে না, আচ্ছা, কেননা দেশের বাইরে তো আর যায় না। এবার বাবাও হার্টের রোগী, তো সেক্ষেত্রে ভাইয়ের আরো 2টা সন্তান আছে। এভাবে আমাদের জীবন চলছে। 1 বছর পার হয়ে যায়। এর মধ্যে আমি গর্ভবতী হই, আচ্ছা, সন্তান গর্ভে আসে। এভাবে আমাদের জীবন চলছে। সেই সময় আমার ভাই আর কখনো দেয় কখনো দেয় না, যেদিন দেয় সেদিন খাই, যেদিন না দেয় সেদিন খাই না। আচ্ছা। এভাবেই আমাদের দিন চলছে, কোনো কাজ হয় না। একসাথে আছেন আপনারা? আমরা আলাদা, ওকে। আমরা আলাদা থাকি, একেবারে আলাদা বাড়িতে, অন্যের বাড়িতে। আচ্ছা, তো এইভাবে আমরা আলাদা থাকি। আলাদা থাকলে 2015-তে আমার সন্তানটা হয়, আমার একটা মেয়ে হয়। আচ্ছা। তো তখন আমার ভাই, আমার বাবা বা আমরা এত গরিব জেনে আমার এলাকাবাসী চিন্তা করে যে 2জন মানুষ তো এইভাবে রাখা যায় না। তখন আমাদেরকে একটু জায়গা নেওয়ার ব্যবস্থা করা হয়। আচ্ছা।
অনেকের থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তির থেকে টাকা নিয়ে আমাকে এখানে কিছু একটা জায়গা জায়গা নিয়ে দেওয়া। কিনে দেয় এবং একটা ঘর বাঁধে দেয় আমাদের। আচ্ছা, আমাদেরকে সেই ঘরটা বানায় দেয়। সেখানে আমারও কিছু খরচ দিতে হয়, একেবারে যে সবাই মিলে দেয় তা তো না। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ টাকা সবাই মিলে দেয়, আর 2 ভাগ টাকা আমাকে দিতে হয়। এখন আমি সেই টাকাটা কোথা থেকে দিব? ওকে, আমার ভাই, বাবা, আমরা ধার করি এই টাকাটা। আমার জন্য ঘর বানানো হয়, আমরা সেখানে থাকতে শুরু করি। আচ্ছা, মানে সবাই মিলে টাকা তুলে একটা জমি কিনে দেয় আপনাদের, তাই তো? হ্যাঁ, 10 শতকের একটা জমি কিনে দেওয়া হয় আমাকে। ওকে, আমি সেখানে ঘরও দিয়ে দেওয়া হয়, আমরা সেখানে থাকতে থাকি। ওকে, থাকলে জায়গাটা এই জায়গার মতো মূলত রেজিস্ট্রি করা জায়গা না, আচ্ছা, এটা হচ্ছে সরকারি জায়গা। বন বিভাগের জায়গা আর কি। এক কথায় সরকারি জায়গা যেটাকে বলে আর কি, বন বিভাগের জায়গা। এখন এইভাবে আমরা থাকতে থাকি, এরকম করতে করতে আমাদের জীবনটা চলতেছে। ভাইয়া কখনো দেয়, কখনো দেয় না। মানে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি আমরা যে কিছু একটা করতেই হবে, কেননা যারা টাকা পাবে, ওর বাবা অসুস্থ, ওর বাবাকে ধরে না, ওর ভাই মানে চেষ্টা করে ধরাছোঁয়ার বাইরে থাকতে, কিন্তু সে ধরে আমাকে বা ওকে। এখন আমরা কি করব? তারপরেও মনে করেন ও মানে চাকরি হচ্ছে না, তো ভাবলাম যে যদি ইন্টারটা পাশ করাতে পারি তাহলে হয়তো একটা চাকরি হবে প্রতিবন্ধী কোঠায়। এর মধ্যে আমি আবার একটা ইন্টারভিউ দেই, আচ্ছা, রেলওয়েতে একটা চাকরি হয়। আমি কাছে প্রচুর কান্নাকাটি করি আচ্ছা, আমার এই চাকরিটার জন্য। তিনি আমাকে প্রচুর আশ্বস্ত করেন যে তোমার চাকরিটা হবে। পরবর্তীতে আমি দেখলাম যে রেজাল্টটা ছাড়লো, কিন্তু সেখানে আমার কোনো নাম নেই, আচ্ছা, আমার চাকরিটা হলো না। তো এবার আমি ঋণ করতে থাকি। আমার ঋণের সংখ্যা এসে দাঁড়ায় 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা আপনি ঋণ করে ফেললেন? ওকে, এই অ্যামাউন্টটা কিন্তু যে কোনো কারোর পক্ষেই কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট। আর আমি খুব বেশি করে ব্যাপারটা মেনশন করছি এই কারণেই যে এই দুজন মানুষের একজনও কিন্তু চোখে দেখতে পায় না, তাদের উপার্জনের কোনো উপায়ও নেই। এবং আমরা দেখলাম ওদের গল্পে যে ওরা 10 টাকার মুড়ি এবং 15 টাকার চানাচুর খেয়ে দিন যাপন করছে। তাদের কাছে 5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায়, এটা কিন্তু শোধ করারও একটা টেনশন মাথায় থাকে। যাই হোক, এই সবকিছুর মধ্যে ওদের জীবনটা চলছে, আর এই জন্যই আমরা বলি জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। এভাবে আমার জীবনটা চলছে। ভাই কখনো দেয় না, কোনোভাবে সে করতে পারছেন না। আচ্ছা, ইচ্ছা আছে ইচ্ছা আছে কিন্তু উপায় পাচ্ছেন নেই। না। আচ্ছা, আমার ভাই পারছেন না। এভাবে আমার দিন কাটছে। আমার মেয়েও ধীরে ধীরে বড় হচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, ঘর বেঁধে দেওয়ার পর থেকেই কয়েকদিন পরে আসে, যখন ঘরটা বাঁধি। সেই প্রভাবশালী ব্যক্তিদেরকে আমি যখন ঘরটা বাঁধি, তখনও তাদেরকে আমি টাকা দিই, আচ্ছা, বড় অ্যামাউন্টের আমি তাদেরকে টাকা দিই। ওকে, ঘর বাঁধার জন্য তো লাগেই, আবার তাদের ঘুষের টাকাও আমার লাগে। আচ্ছা, এভাবেই আমাদের এলাকায় এভাবেই চলে। আমাদের ওই এলাকাটা পুরোটাই এভাবে সরকারি জায়গা। ঘর বাঁধলে আর কেউ ভাঙে না, কিন্তু যারা গরিব তাদের উপর প্রচুর অত্যাচার চলে। যেমন আমার চলছে আর কি। হ্যাঁ, আমি যখন ঘর বাঁধলাম তখন কয়েকদিন পরপরই আসছে, আমাকে মুখে বলছে তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, তুমি ঘর ভেঙে ফেলবা, ওকে, এ কথাই বলে যায়। মানে এমন একটা পর্যায়ে যে যদি আমি দেনাদারের টাকাগুলো না দিতে পারি তাহলে আমার বাড়িটা বিক্রি করে হলেও মানে ওনাদের টাকাগুলো দিতে হবে। এখন আমার মানে আমি এটাই মানে চিন্তা করছি যে আমি যদি বাড়িটা বিক্রি করে ফেলি আমার জীবন তো কোনোভাবে কাটবে, কিন্তু আমার বাচ্চাটা কোথায় যাবে? কিন্তু আমার সে বাড়িও নেই। আমি যে চিন্তা করবো যে আমি বাড়িটা রাখবো, বাড়িও তো বন বিভাগের। বাড়িও তো বনো। এবার আমাকে যখন এভাবে প্রতিনিয়ত নোটিশ করতে থাকে, তখন আমি আর কি করব? আমি নোটিশ করলে যাই, আচ্ছা, মানে উপরে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, আমি তাদের কাছে গেলে আমি তাদের কাছে আমরা দুজনেই বলি কোথায় যাব কি করবো, তখন তারা একটু শর্তে আসে কিছু টাকা। ওকে, প্রতি মুহূর্তেই দিচ্ছি টাকা, মাস যায় 15 দিন যায় পরপরই দিচ্ছি। কিন্তু ভাই আমাদের দুজনে তো কারোই চাকরি নেই। আমরা তখন এইভাবেই দিতে থাকি, আমরা এই 2 বছর চলতে থাকি। চললে সেই এই জানুয়ারি থেকে আমাকে একেবারেই তুলে দেবে। আচ্ছা, আমি এক পর্যায়ে আমাদের জেলা প্রশাসকের কাছেও দরখাস্ত লিখি, ওকে, মানে যেখানে আমার যাওয়া দরকার আমি সব জায়গায় যাই। সেখান থেকে আমার জেলা প্রশাসক আমার এলাকার ইউনোর কাছে পাঠায়, তিনি কোনো ব্যবস্থা আমার জন্য করতে পারেননি। ওকে, আমার শুধু এবার এভাবে চলতে থাকে, আমাদের জীবন চলতে চলতে এক পর্যায়ে 30টা ঘরের নোটিশ করা হয়, কারণ আমাকে তো একা তুলতে পারছেন না তারা। আমি মানে তো এগুলো হচ্ছে শো, মানে এগুলো দেখায় আমারটা তুলে দেবে। আমারটা তুলবে। আচ্ছা, এমন করে এক পর্যায়ে আমাকে ঘরে নোটিশ করা হলো গত 2 মাস আগে অক্টোবরে। নোটিশ করলে আমাকে এবার লিখিত নোটিশই করলো, আর মুখে কোনো নোটিশ নয়। নোটিশটা আমি নিয়েও আসছি। আমি নোটিশটা নিয়ে আসছি, আমি আপনাকে দেখাবো। ওকে, এই নোটিশ পাওয়াতে আমাকে 7 দিনের টাইম দেয়। তারপরেও আমি তখন আমার কাছে কিছু টাকা চাই। আমি যখন দ্বিতীয়বারের মতো যাই, সেখানেও আমি কিছু টাকা দেই। ওকে, দেওয়ার পরেও 7 দিন পরে আমাকে আর ঘরে থাকতে দেওয়া হলো না। আজকে আমি ঘরের বাহিরে
আমার যে বড় ভাই বলছি, তার তো কোনো ঘর নেই। সে বাচ্চা দুটো নিয়ে আমার ভাবিকে নিয়ে আমার ভাই চিটাং শহরে একটা বাসা ভাড়া করে আছে। ওকে, সেখানে আমি বর্তমান ভাইয়ের সাথেই আছি। আচ্ছা। তো আমার এই ঘর বাড়ি, এত টাকা, 5 লক্ষ টাকা যে আমি ঋণ করলাম, এত টাকা আমি তাদেরকে দিলাম, তবুও তারা আমাকে ঘরে থাকতে দিল না। ওকে, এখন আমি জানি না আজকে এই হ্যালো 8920 থেকে যাবার পরে আমি কোথায় যাব, আমার ভাইয়ের বাসা থাকতে দিবে কিনা, বা আমার বাচ্চাটা নিয়ে আমি কার কাছে রাখবো, আমিই বা কোথায় যাব, আমার স্বামীই বা কোথায় যাবে। আমাদের নেই কোনো চাকরি, নেই কোনো ইনকামের পথ। আর আজকে একটা কথা বলি, যেটা না বললেই না, আমার একটা ভাই বিধর্মী ছিলেন যদিও সে, কিন্তু সে আমাকে যথেষ্ট ভালোবাসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে ভাইয়া, তুই আমার কাছে কিছু টাকা পাবি, আমি টাকার জন্য আমি তোর ফোন যদিও রিসিভ করতেছি না, আমি যদি বেঁচে থাকি আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও আমি টাকাটা পরিশোধ করব, আমি তো টাকা মেরে খাবো না। আমি যেন সেই বোনের স্নেহটা থেকে বঞ্চিত না হই, তাই আমি আজকে আমার ভাইয়ের সে ফোনটা রিসিভ করছি না। আজকে 2 মাস যাবত আমার ভাই সে টাকাটার জন্য আমাকে প্রতিনিয়তই ফোন দিচ্ছে। আর ঋণ যারা, আমার যখন ঘর নেই বাড়ি নেই তারা জানতে পারলো, এতদিন ভাবলো যে হয়তো 5 শতক জায়গা বিক্রি করলে আমি ঋণ দিতে পারবো। আজকে যখন জানলো যে আমার কিছুই নাই, তখন তারা প্রতিনিয়তই আমার কাছে যাচ্ছে। মানে এখন আমরা কি করব? মানে আমরা এখন কোনো কিছুই জানি না। আত্মহত্যাই করব নাকি কোনো দিকে চলে? আর আমরা তো অন্ধ মানুষ, কোন দিকে যাব? এখন পারছি না নিজের জীবনটা দিতে, কেননা একটা বাচ্চা আছে। যদি আমরা দুজন মরে যাই, এ বাচ্চারা তো পথ শিশু হয়ে যাবে, কে তাকে আশ্রয় দিবে? আমি জানি না আমি এখন কোথায় যাব। আমার এই বাচ্চাটার দিকে তাকায় যেন আমাকে একটু হেল্প করে, অন্তত আমার বাচ্চাটার জন্য, আমার জন্য না। আমি বাঁচতে চাই না, কিন্তু আমার বাচ্চাটার জন্য তো বাঁচতে হবে, আমার বাচ্চাটাকে তো বড় করতে হবে, সেজন্য। প্রিয় শ্রোতা, পুরো ঘটনাটা শুনে ফেললাম আমরা, এবং আমি শুরু থেকে বারবারই বলছিলাম যে গল্পটা একটা অন্যরকম একটা গল্প আমরা আজকে শুনবো। 2টো জীবনের গল্প মিলে একটা জীবন। আমি এখন আর 2টো জীবন বলবো না, আমি বলবো যে 3টা জীবনের গল্প মিলে একটা জীবনের গল্প উঠে এসেছে আজ হ্যালো 8920 এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই 3টা মানুষই আমার সামনে আছে। কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ঘুমিয়ে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, তার মায়ের কোলে। সে জানেও না হয়তো যে সে জানেও না, হয়তো বলবো না, সে জানেও না যে তার ভবিষ্যৎটা কি, কারণ সেটা তার বোঝার বয়সে এখনো হয়নি। প্রিয় শ্রোতা, আমি শুধু এতটুকুই আপনাদের কাছে বলতে চাই, যদি কারোর মনে হয় যে এই অন্ধ মানুষ দুটো জীবনে এতটা পথ পাড়ি দিয়েছে, সংগ্রাম করেই পাড়ি দিয়েছে, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা দুজনের কেউই চোখে দেখতে পান না। এমন হতো যে হয়তো রহিম চোখে দেখতে পায়, রাশিদার চোখে না দেখতে পেলেও হতো। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে পৃথিবীটা দেখার। এই যে কষ্টটা তাদের মধ্যে, এই কষ্টটা নিয়ে তো তারা বেঁচে আছেনি, কিন্তু তারপরেও তারা চেয়েছিলেন একটা সুন্দর, একটা স্বাভাবিক জীবন, যে কারণেই এরকম 2টো মানুষ একটা সংসার গড়েছে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে এই 3টে জীবন এখন কিন্তু আর তারা সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছেন না, সেই শক্তিটা এখন আর তাদের নেই। প্রিয় শ্রোতা, এতটুকুই শুধু আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের দায়িত্ববোধ থেকে মনে হয় যে ওদের জন্য আপনার কিছু করা উচিত, আপনি করতে পারেন। আমরা প্রচুর ফোন পাই, আমরা প্রচুর SMS পাই একটা গল্প প্রচার হয়ে যাওয়ার পরে, যে আমরা তাকে সাহায্য করতে চাই ওই ভিকটিমকে। আমরা কি করি এক্ষেত্রে? আমরা আমাদের ভিকটিমকে বা অতিথির নাম্বার বা যোগাযোগ আপনাদেরকে দেই না, আপনাদের নাম্বারগুলো আমরা তাদেরকে দিয়ে দিই। এক্ষেত্রে রিস্কটা তাদের হাতেই থাকে। যদি মনে হয় যে এই 3টা মানুষ, এদের জন্য, আমি বাচ্চাটার কথা বেশি করে বলবো, এই বাচ্চাটার জন্য যদি আপনার কিছু করতে ইচ্ছে হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।